তো শুরু করা যাক নাকি? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখন এই অঙ্কে এখন পর্যন্ত সমস্যা কার কার আছে একটু মোটামুটি 5 মিনিটে আপনারা একটু এটা আমরা জানবো যে সমস্যা কার কি কি আছে। তারপরে পরের যে ধরনের অঙ্ক আছে সেই অঙ্কতে আমরা যাব। তো দেখা এখানে সমস্যা নাই, একটু জানার জন্য সেটা হলো যে 6 নম্বরে স্যার পেজ 6 নাম্বার 6 পেজ 6। জি 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 এই জি জি স্যার, এটা 5 নম্বর 6 নম্বর পেজ, পরের পেজে। এটা তো 6 নম্বর পেজ। হ্যাঁ, এই যে সেলস রিটার্ন, যেটা স্যার সেলস রিটার্নটা আমরা তো যে 15 ইউনিট 44 টাকা দরে টোটাল 660 টাকা, এটা তো ক্লোজিং স্টকের সাথে যোগ করলাম স্যার। 25 ইউনিট ছিল, সাথে 15 ইউনিট 40 ইউনিট। এটা যদি যোগ না করে এটা আলাদা একটা ঘর দিয়ে দেই, আলাদা একটা লাইন, তাহলে কি সমস্যা আছে কিনা স্যার? মানে সেলস রিটার্নের জন্য আলাদা ঘর? সেলস রিটার্ন, হ্যাঁ, ওই যে নিচে আমরা 40 ইউনিট সাথে 25 ইউনিট, আবার নিচে যদি আমরা 15 ইউনিট দিয়ে দেই, মানে এই যে 15 ইউনিট এবং এই যে হচ্ছে 10 ইউনিট, 25 ইউনিটের সাথে আমরা যোগ করলাম। এটা না স্যার, এটা না, 15 ইউনিট আমরা এই যে 25 ইউনিটের সাথে ক্লোজিং স্টকের সাথে যোগ করলাম না, 25 ইউনিট যোগ 15 ইউনিট, পরে যে 40 ইউনিট হলো এই লাইনে। কিন্তু আমরা যদি যোগ না করে যদি নিচে লিখে দিই যে 15 ইউনিট 44 টাকা ধরে 660 টাকা আলাদা, সেক্ষেত্রে সমস্যা আছে কিনা? না 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 না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি আমি বলি, এটা 44 টাকা দর না? এই 44 টাকা দর, এখানে 44 টাকা দর আমাদের আছে বিধায় আমরা এই 44 টাকা দরের সঙ্গে অ্যাড করে দিয়েছি। কিন্তু এখানে মনে রাখবেন সবসময়ের জন্য যে এখানে 44 না হয়ে হয়তো 40 হতে পারত, 40 হতে পারত, কারণ আপনি পণ্য বিক্রি করেছেন এর আগে 44 টাকা দরে। তাহলে 44 টাকা দরে পণ্য আপনি বিক্রি করেছেন, তাহলে কি সেটা কি 40 টাকা দরে হতে পারে? ফেরত দিলে কি সেটা 40 টাকা দরে হতে পারে? পারে না, বাস্তবে আবার হইতেও পারে যে নিচেন। না না না, হতে পারে না, বাস্তবে হতে পারে না, বাস্তবে এটা হতে পারে না। আমি বিক্রি করেছি কারো কাছে 40 টাকা দরে, যদি আরো বিক্রি করতাম এখানে, সাপোজ এখানে আরো ধরুন আমরা বিক্রি করেছি আরো 10 ইউনিট বিক্রি করেছি আমরা 40 টাকা দরে, এখানে 400 টাকা, এরকম একটা হয়তো এরকম ছিল। তাহলে হয় এখানে আমাদের রিটার্নটা হয় 40 টাকা দরে হবে, না হলে 40 টাকা দরে হবে, যে কোনো একটি হবে, কারণ যেটা বিক্রি করেছি ওটাই আমাদের ফেরত দিবে, একটা হবে। তাহলে যেহেতু এখানে বিক্রয় আমাদের একটাই আছে, একবারই হয়েছে, বিক্রয়ের পরে আমাদের বিক্রয় ফেরত আসছে, তার মানে এই এই রেটেরটাই আমাদের এখানে আসবে। আর রেট যেহেতু আমাদের মিল আছে সেহেতু আমরা একসঙ্গে যোগ করে দিয়েছি। যদি আলাদা রেট হতো, যদি এখানে 40 টাকা বা অন্য কোনো রেট হতো, তাহলে আমরা সেখানে আলাদাভাবে লিখতাম, কিন্তু আলাদা হওয়ার অপশন নাই, কারণ যে পণ্য বিক্রি করবেন ওই পণ্যে আপনার ফেরত আসছে। ভাইয়া এই যে আমাদের সেলস এর যে আমরা যে জার্নাল যে এন্ট্রি দিছিলাম, ডাবল এন্ট্রি, সেলস এর যে আমরা ডাবল এন্ট্রি দিছিলাম, এটা একটু আরেকবার একটু বলেন। আচ্ছা, 14 নম্বর পেজে। হ্যাঁ, এখান থেকে আমি বুঝে দেই। দেখুন, ধরুন এখানে এই এন্ট্রিটাই ধরুন, এর আমরা জার্নাল দেব, ঠিক আছে? এখন এখানে সেলসের প্রাইস কত দেওয়া আছে, ধরুন আমরা সেলসের দেব, তাই না? প্রথমটাই ধরি। প্রথমটা ধরি, 4 তারিখ এটা ধরি, 10 তারিখ এটা ধরি। 10 তারিখে আমরা এই যে সেলের দিকে আমরা 10 তারিখে আমরা বিক্রয় করতেছি 110 ইউনিট,
70 টাকা করে, 70 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ৭,৭০০ হলো টাকা। 7,700 টাকা। তাহলে বিক্রয় মূল্য 7,700 হলে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখন জার্নাল করতে বলবে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে যে আমি যখন বিক্রয় করব তখন আমাকে 2টা জাবেদা দিতে হবে, আর যখন ক্রয় করব তখন একটা জাবেদা দিতে হবে। তাহলে বিক্রয় করলে 2টা জাবেদা দিতে হলে তাহলে কি কি দিতে হবে? এর একটা জাবেদা দিতে হবে, আরেকটা কি, এর যে ক্রয় মূল্য ছিল, এই যে 110 ইউনিটের ক্রয় মূল্য ছিল, তাহলে 110 ইউনিটের ক্রয় মূল্য কত ছিল আমরা এখানে একটু দেখি, নিচে দেখি আমরা যে ক্যালকুলেশন করে বের করেছি। এই যে 110 ইউনিটের ক্রয় মূল্য ছিল কত? 44 টাকা করে। 44 টাকা করে, 4,840 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? আর এটা হচ্ছে 110 ইউনিটের ক্রয় মূল্য এটা, আর 110 ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে এটা 7,700 বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের একটা আমরা জাবেদা এন্ট্রি দিব, জার্নাল এন্ট্রি দিব, আর একটা হচ্ছে বিক্রয় মূল্যে। যেহেতু ওখানে বলা ছিল যত ট্রানজাকশন আছে, অল ট্রানজাকশন মেড আর ওন অ্যাকাউন্ট, অল ট্রানজাকশন আর মেড ওন অ্যাকাউন্ট, এরকম কথা ভাষা বলা ছিল মনে হয়। তো সবগুলো ট্রানজাকশন বাকিতে হয়েছে, তার বাকিতে হলে এর জন্য আমাদের জার্নাল কি হবে? আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দিলে, এর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে আমাকে 2টা জাবেদা দিতে হবে, 2টা জার্নাল দিতে হবে বিক্রয় করলে। একটা হবে কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, কত টাকা বিক্রয় দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 7,700 টাকা আমরা লোকের কাছে আমরা বাকিতে বিক্রি করেছি, আর বিক্রয় হবে 7,700। আর ক্রয় মূল্যে যেটা আমরা বিক্রয় করেছি, এই যে 7,700 টাকার মাল যেটা বিক্রয় করলাম লোকের কাছে, সেটা আমাদের কিনা ছিল কত? এখানে কিনা ছিল যেটা, হ্যাঁ 4,840 টাকা। 4,840 টাকা, এর জন্য আমাদের এখানে জার্নাল দিব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে হবে কত? ওই যে 4400, যেটা 48, 40, 48, 40, এটা বিক্রয় করলে আমাদের জার্নাল দিতে হবে 2টা, আর ক্রয় করলে তো আমাদের জার্নাল একটা দিতে হবে, ক্রয় করলে 2টা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা আমাদের এইভাবে করে মনে রাখতে হবে যে বিক্রয়ের ক্ষেত্রে 2টা জার্নাল দিতে হবে। এখন ওই নিচের জার্নাল মানে নিচের এন্ট্রিটা কেন হচ্ছে এটা অবশ্য মানে কারণটা বুঝতে পারতেছি না যে নিচের এন্ট্রিটা কেন দিচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে এখানে আরো একটা জার্নাল দিতে হবে। না না, কেন কেন দিতে পারতেছি না এটা বলে দেবো কি, আমরা তো জানার অপশন আছে এখানে। আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা কি জানি, মানে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা আসলে কি, এটা তো কতদিন বলছি যে প্রত্যেক দিনে প্রতিদিনের লেজার স্টোর ঠিক থাকবে। হ্যাঁ, স্টোর লেজারটা প্রত্যেক দিনের আমরা মজুদ পণ্য কত আছে, মজুদ পণ্য কত আছে, কত টাকার পণ্য বিক্রয় হলো, কত টাকা বিক্রয় করলাম, কত টাকার ক্রয় মূল্য আছে, সেটা জানা যাবে। তো জানা যাওয়ার জন্য আমাদের কস্ট অফ গুডস সোল্ড আমাদের ডেবিট করতে হয়, মানে এই যে ক্রয় মূল্যের একটা এন্ট্রি দিতে হয় আর আমাদের বিক্রয় মূল্যের একটা এন্ট্রি দিতে হয়, এই শুধুমাত্র এই কারণে। আর পিরিয়ডিকের বেলায় আমরা ওই সময় করি না, একটা নির্দিষ্ট সময় শেষে করি। এই জন্যই আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে প্রত্যেক দিনের যখন বিক্রয় হবে, যখন ক্রয় করবো তখন তো ক্রয় মূল্য লিপিবদ্ধ করলামই, কিন্তু যখন বিক্রয় করলাম তখন আমাদের সে বিক্রিত পণ্যের ব্যয়টা, মানে বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্য ক্রয় মূল্য কত ছিল সেটা জানার জন্যই আমরা ওই এন্ট্রিটা দিই। মানে প্রত্যেক দিনের হিসাব জানার জন্য, যে ডেটে বিক্রি করবো ওই ডেটের হিসাব জানার জন্য আমরা ওই 2টা এন্ট্রি দিই। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা এখানে কিন্তু মোটামুটি এই অঙ্কটা যদি আপনারা দেখেন, মানে কোনটা পার্সেস রিটার্ন যেটাতে আছে, ওই দেখলাম কত নাম্বারটা, একটা হচ্ছে শেষে পার্সেস আছে। এখানে পার্সেস থাকলে কি কাহিনী হয় এটা একটু খাতায় লিখে রাখবেন যদি আপনাদের মনে না থাকে। পার্সেস শেষে থাকে কি ঘটনা ঘটে, এটা আপনারা একটু খাতায় লিখে রাখবেন। আর কি হয়, সেলস রিটার্ন থাকলে কি হয়,
আমাদের স্টকের সাথে কি করতে হবে, আর পার্সেস রিটার্ন থাকলে কি কি করতে হবে, এগুলো আমরা একটু নোট করে রাখবো। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল বিষয় আর কি এখানে। আর আর কি আছে, আর আছে রিটার্ন আছে, আর রিটার্ন তো বললাম। স্যার ওই রিটার্নের বিষয়ে একটা কোশ্চেন ছিল স্যার। জি 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 বলুন। স্যার রিটার্ন যদি দুই ধরনের দুই দুই ধরনের মানে দুই আইটেমের যদি আমরা পণ্য বিক্রয় করি, তো যখন রিটার্ন হবে তখন আমরা দুই আইটেম থেকে কেমনে বাদ দেব? যখন এটা সেলটা যখন রিটার্ন হবে তখন তো আবার আমাদের স্টোরে আসবে। তো যখন দুইটা ভিন্ন টাইপের আইটেম হয়তো মিক্সার করে বিক্রি করতেছি, কিন্তু যখন রিটার্ন আসতেছে তখন কোনটাকে ধরবো? আচ্ছা, ভালো এটা অনেক সময় কথা আসে স্যার। বলেছেন। এটা হচ্ছে আমাদের আপনার কল্পনা শক্তিতে এই বিষয়টা ধরছে, কিন্তু আপনার যখন অঙ্কে থাকবে না, তখন এটা আমি কোথায় যেন একটা সমস্যা মনে হয় থাকতে পারে। বিষয়টা লক্ষ্য করুন। আপনার এখানে সেরকম প্রাইস হয়। দেওয়া থাকবে, এখানে কিন্তু সেলস রিটার্নের প্রাইস দেওয়া আছে, তাই না? এটা তো হচ্ছে বিক্রয়ের প্রাইস দেওয়া আছে, তাই না? এই যে বিক্রয় করেছিলাম 70 টাকা করে, সেই টাকাটা ফেরত আসলো। কিন্তু ক্রয় মূল্য কোনটা ধরবো, মানে আপনার কথা হচ্ছে ক্রয় মূল্য কোনটা ধরবো। আপনি এখন নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান, এই যে এখানে এখন এই 15 টাকার ক্রয় মূল্য কোনটা ধরবো বলেন তো? একটু আগে আমি বললাম কিন্তু এই কথাটা, এই 15 ইউনিট যে ফেরত আসলো এটার ক্রয় মূল্য কোনটা ধরবো? 15 ইউনিট না, 44 টাকা অবশ্যই ধরবো। 44 টাকা করে ধরতে হবে। কেন 44 টাকা ধরবো? তার আগে যে সেলটা, জি হ্যাঁ, যে জিনিসটা সেল করছে 44 টাকা সেটা তো ফেরত আসছে। জি 44 টাকা দরের পণ্যই বিক্রি করেছে, তো সেই পণ্যটা ফেরত আসছে। এখানে আর আর যে ক্রয় মূল্য 40 টাকা ধরার অপশন নেই, বুঝতে পেরেছেন? কারণ বিক্রয় করেছে 44 টাকা, সেটা তো 40 টাকার পণ্য ফেরত আসবে না, কারণ তার কাছে 40 টাকার পণ্য যায়নি, তার কাছে চলে গিয়েছিল 40 টাকার পণ্য বিক্রি করেছিলাম, সেটা কোনো ত্রুটির কারণে সে আমাদের 44 টাকার পণ্য ফেরত দেবে। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে যদি আমার আগে যদি এখানে আমরা সেলস রিটার্নের আগে শুধুমাত্র একটাই সেলস পাইছি, যার কারণে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারতেছি যে যেই সেলসটা করছি আমরা সেটাই রিটার্ন হয়েছে। জি জি। কিন্তু যদি আগে যদি একাধিক সেলস থাকতো, ধরেন আমরা 40 টাকা রেটের যিনি প্রোডাক্টও সেল করছি 44 টাকা রেটের, তারপর যদি রিটার্ন হতো। ঠিক আছে, আমার কোশ্চেন তো এটাই ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি একাধিক যদি থাকতো, মানে ধরুন আরো এখানে আছে ওই যে 90 ইউনিট ধরুন, 10 টাকার একটা আইটেম বিক্রি করলাম, 20 টাকার আরেকটা আইটেম বিক্রি একসাথে, তাহলে 90 ইউনিট আছে 40 টাকা ধরে। তাহলে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আপনার উপস্থিত বুদ্ধি, যে আপনি কোন পণ্যটা আগে বিক্রি করেছেন, কোন পণ্যটা আগে বিক্রি করেছেন। 110 ইউনিটে, 110 ইউনিটের, তাহলে 110 ইউনিটের মূল্যটা আগে ধরতে হবে। সেটা কি লিফো সব ক্ষেত্রেই? না 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 না, আপনার আপনার এটা কোনটা করতেছি, লিপো করতেছি, লিপো করতেছি না, লিপো করতেছি, লিপোর ক্ষেত্রে এটা লিপোতে তো পরেরটা ধরতে হবে তাইলে। মানে এখানে বিক্রয়ের এখানে যেটা আগে লিখবেন, বিক্রয়ের এখানে যেটা আগে লিখবেন সেটা আপনার ফেরত আসবে। এখানে যদি এখানে আমাদের ফিপো হতো, যদি ফিপো হতো তাহলে আমাদের ফেরত কোনটা আসতো? তাহলে আমরা কিন্তু এখানে 110 লিখতাম না, এখানে কি লিখতাম? আগে কিন্তু লিখতাম এখানে 40 বিক্রি করতাম, 40 টাকা দরে 1600 বিক্রি করতাম। তারপরে আমরা বাদ বাকি পণ্য এখান থেকে বিক্রি করতাম, তাই না? মানে এই 40 টাকা আউট করে দিতাম যদি লিপো হতো, সরি যদি ফিপো হতো, তখন 15 ইউনিটের দাম ধরতাম এই 40 টাকায়, যদি আমাদের কোনো কিছু বলা না থাকতো। তার 15 ইউনিটের অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেই প্রাইসটা আপনারা লিখবেন। সেলস রিটার্নের ক্ষেত্রে এই ক্ষেত্রে তারিখ দিয়ে দেওয়া থাকে না যে এত তারিখের সেলস রিটার্ন এত ইউনিট, তাহলে আর আমাদের কোনো ঝামেলাই হতো না। ও হ্যাঁ, যাই হোক এটা মানে যত দূর চিন্তা করতেছেন, চিন্তা করা ভালো, কিন্তু সেই পর্যায়ে অঙ্ক দিবে না, না দিলে তো ভালোই হয়, সেই পর্যায়ে অঙ্ক ইনশাআল্লাহ দিবে না। আর হচ্ছে এই অধ্যায়ে আরো কিছু জার্নালের অঙ্ক ছিল, ভালো ভালো অঙ্ক ছিল,
কিন্তু ঘটনা হচ্ছে যে ওগুলো অত করাইলে তো আপনারা হয়তো মানে ক্লাসই করানো হবে, কিন্তু হয়তো ধরে রাখতে পারবেন না বা বুঝবেন না, হয়তো তখন বেশি ইয়া হয়ে যাবে। আরো ভালো ভালো কয়েকটা অঙ্ক ছিল জার্নালের জন্য। তো এখন মনে হচ্ছে আমার, যেহেতু আপনাদের আমি গাইডলাইন দিচ্ছি, দিক নির্দেশনা দিচ্ছি, সেহেতু আপনাদের আমি না করালে আমি ওই অঙ্কগুলো আপনাদের পিডিএফ আকারে আপনাদের মিলে দিব। মানে জার্নালের মানে আমি আপনাদের বলি, আমরা যে একটা অঙ্ক জার্নাল দিলাম না, এই যে এখানে যেমন জার্নাল দিছি না আমরা, এরকম শুধুমাত্র এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ভ্যালুয়েশনে শুধুমাত্র জার্নাল করতে হবে। ওই রকম ওই ফিপো লিপো ওরকম না, শুধুমাত্র জার্নাল করতে হবে। এরকম অনেক ভালো ভালো অঙ্ক আছে, কিন্তু এ যাওয়ার পর্যন্ত যেহেতু পড়েনি, পরীক্ষা আসেনি, সেহেতু আমি ওই জার্নালটা মানে এখানে নিয়ে আসিনি। কিন্তু অনেক ভালো ভালো জার্নালের অঙ্ক আছে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়ে। আর গতানুগতিক প্রশ্নের ধারা অনুযায়ী এ যাওয়ার পর্যন্ত যেগুলো দেখেছি আপনাদের মানে এর মধ্যে থেকে আসার কথা, মানে যেগুলা আপনারা এখন পর্যন্ত যেগুলা দেখেছেন। তবে আপনাদের এই ধরনের অঙ্কগুলা, এই যে 18 সালে যে অঙ্কটা আসছে, এই অঙ্কটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই যে ডিসেম্বর 18-তে যারা যেটা এসেছে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আপনাদের হচ্ছে 2021 সালে যে অঙ্কটা এসেছিল, সেটা কোন ধরনের কি ধরনের অঙ্ক জানেন? সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক। আজকে যেটা কথা বলবো, আপনারা এই অঙ্কটা খুব ভালো মতো একটু দেখবেন। এই 10 নম্বর অঙ্কটা, এই 10 নম্বর অঙ্কটা দেখবেন। অঙ্কের মধ্যে আমি আপনাদের বলি, 10 নম্বর অঙ্ক দেখবেন, আরেকটা দেখবেন এই যে পার্সেস শেষে থাকলে কি কাহিনী হয়, সবগুলা দেখার প্রয়োজন নেই। পার্সেস শেষে থাকলে কি ঘটনা ঘটে, লিফোর বেলায় ফিফোর বেলায় একই ঘটনা ঘটবে, কিন্তু লিফোর বেলায় কি ঘটনা ঘটে এটা আপনারা একটু দেখে নেবেন। আর এখানে আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে ওই অঙ্কটা দেখবেন, আপনারা একটু স্টার মার্ক করে নেন। এখানে 8 নম্বর অঙ্কটা দেখবেন। এখানে এই 8 নম্বর অঙ্কটা দেখবেন। আর আর দেখবেন এই অঙ্কগুলা কিন্তু একই রকম। এই অঙ্কগুলা কিন্তু একই রকম। এখানে জাস্ট সাজিয়ে লিখেছে। আপনারা খেয়াল করেছেন এটা? এখানে কিন্তু সাজিয়ে লিখেছে, আর এটা কিন্তু এভাবে ঢালাও ভাবে লিখেছে। এটা কি খেয়াল করতে পেরেছেন? আর এখানে সেলসের প্রাইস দেওয়া নাই। সেলসের প্রাইস দেওয়া নাই, তার মানে আমাদের প্রফিট নির্ণয় করতে বলবে না। সেলসের প্রাইস দেওয়া থাকলে বুঝবেন যে এটা প্রফিট নির্ণয় করতে হবে। এখানে যদি সেলসের প্রাইস দেওয়া থাকতো, যেমন এখানে সেলসের যদি প্রাইস, এই যে এখানে সেলস লিখে 80 ইউনিট বিক্রি করেছে 25 টাকা দরে, এটা সেলস প্রাইস দেওয়া আছে, বিক্রয় প্রাইস দেওয়া আছে, তার মানে এখানে প্রফিট ক্যালকুলেশন করতে হবে। এই জন্য এখানে এই যে গ্রস প্রফিট আমাদের নির্ণয় করতে বলছে। আর এখানে কিন্তু আমাদের সেলসের প্রাইস দেওয়া নাই, এই জন্য আমাদের এখানে প্রফিট নির্ণয় করতে বলেনি। যদি থাকতো তাহলে হয়তো বা বলতো। বুঝতে পেরেছেন? সেলসের প্রাইস তখনই দেওয়া থাকবে যখন আপনাকে প্রফিট নির্ণয় করতে বলবে। আর সেলসের প্রাইস নাই, এই জন্য আপনাদের মানে টেনশনেরও কোনো দরকার নাই। সেলস প্রাইস নাই, কোনো সমস্যা নাই। আমরা এখানেও সেলস প্রাইস নাই, কিন্তু এখানে পারচেসের প্রাইস ঠিকই দেওয়া আছে। এটা বিগিনিং ইনভেন্টরি, এগুলো পারচেস, এগুলো হচ্ছে সেলস, এগুলো পারচেস, এগুলো হচ্ছে সেলস। এখানে পারচেস সেলসের ক্ষেত্রে আপনারা সবসময় যেন লাস্টের তারিখটা খেয়াল করবেন। পারচেসের লাস্ট ক্রয়ের তারিখ কত এবং সেলসের লাস্ট ক্রয়ের তারিখ কত। যদি পারচেসের আপনার তারিখটা যদি সবার শেষে হয়, তাহলে এখানে যেটা বললাম আপনাদের, এই যে সবার শেষে পারচেস থাকলে যেটা হবে সেই ক্যালকুলেশন, সেভাবে ক্যালকুলেশন করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই।
এগুলো বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই একটা অঙ্ক মোটামুটি আমার অনেক ভালো একটা অঙ্ক স্যার এই যে এখানে এই যে 7 নম্বর অঙ্কটা স্যার, 7 নম্বর অঙ্কটা যে বলা আছে দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়ালস কনজিউম ডিউরিং দ্য পিরিয়ড, এটার মানে হলো যে কস্ট অফ গুডস সোল্ড, বুঝেছি না? হ্যাঁ জি, এটার দ্বারা কস্ট অফ গুডস বুঝাইছে। আপনি ব্র্যাকেটে এটা ব্র্যাকেট বরাবর এরকম আরো জি বলুন। এরকম আরো কোনো ভাষা আছে কিনা যে এরকম অন্য কোনো ভাবে এটা বলতে পারে, এরকম আরো কোনো অন্য কোনো ভাষা আছে এরকম কিনা? ভাষা না, এরকম ভাষা এখানে এটাই নতুন ভাষা, এটা আর কোনো ভাষা নেই। মানে আমরা বা এখানে এরকম হতে পারে দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল, মানে আপনার নিঃশেষ হওয়া বলতে এক্সপায়ার্ড বা হচ্ছে এক্সহাস্ট এরকম বুঝাবে। মানে আমরা কত ভোগ করেছি বা কত মানে নিঃশেষ করেছি বা কত শেষ করেছি, কত পরিমাণ ম্যাটেরিয়াল আমরা মানে আমাদের কাছ থেকে ফুরিয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গেছে, এইরকম ভাষা আসতে পারে। তাহলে ম্যাটেরিয়াল আমাদের কাছ থেকে কত পরিমাণ আমাদের কাছ থেকে চলে গিয়েছে বা নিঃশেষ হয়েছে বা শেষ হয়েছে, এরকম ভাষা আসতে পারে। এক্সহাস্ট, কনজাম, এক্সপায়ার্ড কথাটা আসে না, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক্সপায়ার্ড কথা আসে, এরকম কথাই আসে আর কি। মানে আপনার কত পরিমাণ ম্যাটেরিয়ালস আমাদের কাছ থেকে চলে গিয়েছে, নিঃশেষ হয়েছে, শেষ হয়েছে বা ভোগ করেছি, ভোগ করা বোঝাবে না, মানে শেষ হয়েছে এটা বোঝাবে। তাহলে যেটা শেষ হয়েছে সেটার নামই হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। যে পণ্যটা চলে গেছে তার ব্যয়টা কত। আচ্ছা, এই তাহলে আমাদের এই 8 নম্বর অঙ্ক দেখবেন, এই 8 নম্বর অঙ্ক দেখবেন, এখানে এখানে দেখবেন 8 অঙ্ক দেখলাম, এই যে অঙ্কটা 2017 সালে এসেছিল, এই অঙ্কটা দেখবেন। এখানে একটু নতুন ধরনের অঙ্ক। এখানে 3টা অঙ্ক দেখবেন, এই একটা দেখবেন, এটা হচ্ছে এই যে 4 নম্বর অঙ্ক দেখবেন, শীটের 4 নম্বর অঙ্ক। তারপরে দেখবেন চার নম্বরের পর আছে আর একটা হচ্ছে এই 5 নাম্বার দেখবেন। 5 নাম্বারটা হচ্ছে ঠিক এই যে এর মতনই আর কি, আমাদের মানে ও একটু একটু চেঞ্জ হয়ে গেছে। 6 নাম্বারটা 5-এ চলে গিয়েছে। তো এই 6 নাম্বারটা দেখবেন আপনারা, এই যে 6 নাম্বারটা এটা দেখবেন। আর দেখবেন আরেকটা বললাম হচ্ছে এটা না, এই যে এটা পারচেজ রিটার্নের, এটা 4টা অঙ্ক দেখবেন। এখানে উপরের 3টা হয়ে গেল, আর এখান থেকে দেখবেন এই যে জার্নাল যেটা করা আছে ঠিক এই অঙ্কটা দেখবেন আপনারা, এটা 10 নাম্বার। এই 4টা অঙ্ক এই অধ্যায়ে দেখবেন। স্যার আবার একটু বলেন স্যার, আমি একটু পরে জয়েন করছি স্যার, ইলেকট্রিসিটি ছিল না আর কি, এখনো নাই। আমি কত কত নাম্বার বললাম ভাই, একটু বলেন তো কেউ। 10 নাম্বার বললাম, 6 নাম্বার বললাম, 8, 6 আর হলো 4 4, 6, 8, 10 4, 6, 8, 10 8, 10 মানে এগুলো কি পরীক্ষার জন্য স্যার বলছেন নাকি স্যার? জি জি জি, আপনাদের ফাইনাল পরীক্ষা। আচ্ছা স্যার, জি জি। এই অঙ্কগুলো দেখবেন আপনাদের। মানে এই অঙ্কের এটা হচ্ছে নেতৃত্ব স্থানীয় অঙ্ক, এগুলাই আর কি, মানে কঠিন অঙ্ক। তবে আপনারা এই অঙ্কটা দেখবেন, এবার আসার সম্ভাবনা খুবই বেশি আর কি। এই যে হচ্ছে এই জার্নাল যেটা করেছি আমরা, এই যে এটা না, এটা পরেরটা 10 নাম্বারটা। আচ্ছা, এখন আমরা দেখব আরেক ধরনের অঙ্ক, কনসলিডেট ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্টের অঙ্ক দেখব আমরা এখন। এখানে আমরা মজুদ পণ্যের মানে সমাপনী মজুদ পণ্যের ভ্যালুয়েশন করার পর আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব।
যেটা আমাদের গত বছর এসেছিল। এই অঙ্কটা গত বছর এসেছিল। হ্যাঁ, এই জন্য এই অঙ্কটা খুব একটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি না। তবে একটা অঙ্ক দেখি এখানে, আমরা এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। আমরা এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। এখন এই অঙ্কটা এইভাবে আছে, ছড়ানো ছিটানো ভাবে আছে। এই অঙ্কটাই ধরি আমরা যে কি বলেছে, এটা যে ছড়ানো ছিটানো ভাবে আছে, আমাদের দেখতে বিরক্ত লাগতেছে এটা, কিন্তু এটা আসলে একটা গোছালো অঙ্ক। বলা আছে এখানে, দ্য ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ কোম্পানি ইজ রিভ্যালুয়েটিং দ্য appropriateness of using its present inventory cost flow method, which is average cost. বাংলাদেশ কোম্পানি ম্যানেজমেন্ট কি করছে, তাদের ভ্যালুয়েশন যথোপযুক্ত ভ্যালুয়েশনের পদ্ধতি হিসেবে তারা এভারেজ কস্ট পদ্ধতি ব্যবহার করে। এভারেজ কস্ট বুঝতে পেরেছেন? এভারেজ কস্ট কোনটা? ওই ওয়েটেড এভারেজ কস্ট, যেটা সে পদ্ধতি তারা ব্যবহার করে। They request your help in determine the result of operation for 2012 if either the FIFO method or the LIFO method had been used. তারা আপনাকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে যে তাদের অপারেশনের রেজাল্ট নির্ধারণের জন্য কোন পদ্ধতিতে তারা এই 2012-তে তারা ফিফো মেথড এবং লিফো মেথড পদ্ধতি ইউজের মাধ্যমে আপনাকে তাদের অপারেশনের রেজাল্ট নির্ণয়ের জন্য অনুরোধ করছে। মানে আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি এক্সপার্ট, হিসাব বিজ্ঞানী এক্সপার্ট, তাই আপনাকে রিকোয়েস্ট করছে যে আমাদের আমরা তো এভারেজে করতাম, কিন্তু আমরা এভারেজ করছি না, আপনি আমাকে ফিফো মেথডে করে দেন এবং লিফো মেথডেও আমাদের অপারেশনের রেজাল্টটা, মানে যে অপারেশন দেওয়া আছে সেই অপারেশনের ফলাফল কি হবে আমাদের একটু বের করে দেন। আপনি এক্সপার্ট, তাই আপনাকে তারা রিকোয়েস্ট করছে। For 2012, the accounting records show the following data. এই 2012 অ্যাকাউন্টিং যে রেকর্ডস গুলো, সেটা নিম্ন ডাটাগুলি কি কি ডাটা ছিল? ইনভেন্টরিজ, এই পাশে আছে ইনভেন্টরিজ, এই পাশে আছে পারচেজ এন্ড সেলস। তাহলে দেখুন এটা হচ্ছে এলোমেলো ভাবে আছে, কিন্তু আপনারা একটু খেয়াল করুন। ইনভেন্টরিজ এখানে কি দেওয়া আছে? বিগিনিং ইনভেন্টরি, যেটার নাম হচ্ছে কি ওপেনিং, তাই না? ওপেনিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি এত ইউনিট দেওয়া আছে, এত টাকা দেওয়া আছে, যেটা এখন পর্যন্ত সব অঙ্কে আমরা পেয়েছি, তাই কি না? ভাইয়া এই প্রশ্নটাতে বলছে যে ইফ এইদার দ্য ফিফো মেথড ওর দ্য লিফো মেথড, এটার মানে তো যেটা বুঝতে পারতেছি আমি যে হয় ফিফো মেথডে করে দেন অথবা লিফো মেথডে করে দেন। এখানে তো ওর বলছে, একটু দেখেন দেখি। তাহলে আপনাকে দুটা মেথডে আপনার কাছ থেকে তারা করে চাচ্ছে। তাহলে আপনি একটা মেথডে করলে হবে না, আপনি দুটা মেথডে, মানে এই মেথডের রেজাল্ট কি হবে, এই মেথডে তারা হয় এই পদ্ধতিতে করতে চাচ্ছে, এই পদ্ধতিতে করতে চাচ্ছে, কিন্তু আপনাকে তারা বলছে, কিন্তু আপনাকে দুইটা পদ্ধতিতে অঙ্ক করতে হবে। তারা আপনাকে বলছে যে হয় এই মেথডে করে দেন, নাহলে এই মেথডে করে দেন, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আপনি যখন করবেন আপনাকে দুইটা মেথডে করে দেখাতে হবে। এক্সামিনারকে দুইটা পদ্ধতিতে শো করাইতে হবে। তারা বলছে এই বাংলাদেশ ম্যানেজমেন্ট এই কোম্পানির লোক আপনাকে বলছে যে আমাদের হয় এই মেথডে করে দেন অথবা এই মেথডে করে দেন। হ্যাঁ, কিন্তু আপনি এক্সামিনারকে এই মেথডে করে দিলে হবে না, আপনাকে দুইটা করে দেখাতে হবে। মানে এই দুইটার মধ্যে পরে বলতেছি, এই যে এখানে আসুন, শেষে আসুন, রিকোয়ার্ডে যান। রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড কি করণীয় করতে বলছে? প্রিপার এই যে প্রিপার কম্পারেটিভ কনডেন্স ইনকাম স্টেটমেন্ট। কম্পারেটিভ মানে কি? তুলনামূলক। কনডেন্স ইনকাম স্টেটমেন্ট মানে যে আপনার সংক্ষিপ্ত একটা ইনকাম স্টেটমেন্ট আপনাকে তৈরি করতে বলছে। তা তুলনামূলক বলতে কি বোঝায়? কার সাথে তুলনা করবো? আন্ডার ফিফো এন্ড লিফো। তাহলে দুইটা পদ্ধতি আপনাকে করতে হবে। শো দা কম্পিটিশন অফ এন্ডিং ইনভেন্টরি, মানে এন্ডিং ইনভেন্টরি গণনা দেখাও। আপনাকে দুটা পদ্ধতির মধ্যে তুলনামূলক কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। এই চ্যাপ্টারের দুই ধাঁচের অঙ্ক, একটা হচ্ছে এই কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট,
আরেকটা হচ্ছে ওই কস্ট অফ গুডস সোল্ড, এন্ডিং ইনভেন্টরি, আবার হচ্ছে গ্রস প্রফিট, এগুলো নির্ণয়ের একটা অঙ্ক। আমরা তো ওই ধাঁচের অঙ্ক দেখেছি, এই ধাঁচের অঙ্ক আমরা দেখতেছি। তার মানে দুটো ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। এখন এই অঙ্কটাতে আপনাদের আমি ধরিয়ে দিতে যাচ্ছি যে হয়তো অঙ্কটা এরকম এলোমেলো দেখা হয়তো আমাদের কাছে একটু খাপছাড়া লাগতে পারে, কিন্তু কি কি এখানে একটু খাপছাড়া নেই সেই বিষয়টা আমি আপনাদের তুলে ধরতেছি। যে আপনাদের এখানে খেয়াল করুন, ইনভেন্টরি আছে, এর সাথে পারচেস এন্ড সেলস আছে। এখন বিগিনিং ইনভেন্টরি এত টাকা, এখন কোন অঙ্কে এটা আমরা পাইনি? এমন কোন অঙ্ক আছে যেটাতে পাইনি? সব অঙ্কে কিন্তু আছে, এটা কিন্তু ছিল, কিন্তু এটা একটু ছক আকার করছে। তার মানে বিগিনিং ইনভেন্টরি কাজ কি হয় আমাদের এটা জানা আছে। আচ্ছা, তারপরে বলা আছে টোটাল নেট সেল 2,25,000 ইউনিট, সেলের ইউনিট দেওয়া আছে এবং টোটাল টাকা দেওয়া আছে, সবগুলা সেলের ইউনিট দেওয়া আছে এবং টোটাল টাকা দেওয়া আছে। এর সাথে এন্ডিং ইনভেন্টরি ইউনিট দেওয়া আছে কিন্তু টাকার পরিমাণ ফাঁকা, টাকার পরিমাণ নেই। এটাই আপনাকে কম্পিউটেশন করতে বলছে, গণনা করতে বলছে। এটাই বলা আছে এখানে যে শো কম্পিউটেশন অফ এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি আপনাকে গণনা করতে হবে। তাহলে এটা আমাদের বের করতে হবে। তারপরে এখানে বলা আছে কস্ট অফ গুডস পারচেজ 2,30,000, এখানে ইউনিট বের করে দেওয়া আছে। দেখুন 2,30,000 কত টাকা? এত টাকা। তাহলে আমরা এই ওপেনিং ইনভেন্টরি আমরা 15,000 টাকা, 15,000 ইউনিট ছিল, আমরা পারচেজ করছি এত, তাহলে কত হবে? 2,45,000। 2,45,000 থেকে 2,20,000 বাদ দিলে কত থাকে? শুধু 20। সেই শুধু 20 হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। আমরা যে ইউনিট নির্ণয় করি না, ওপেনিং ইউনিট যোগ, আপনাকে এটা কি বুঝতে পেরেছেন আমার কথা? আমি বলতে চাচ্ছি যে এটা এভাবে দেওয়া আছে, এর আগে অঙ্কগুলাতে আমরা এভাবে দেখি নাই, তাই এভাবে দেওয়া আছে। মানে আমাদের বিচলিত হওয়ার কারণ নেই, কারণ ওই ডাটাগুলাই এখানে এইভাবে সাজিয়ে দিয়েছে। তো এখানে আমাদের যে ক্রয় করেছি 11,57,000 টাকা, সেটা কোন ডেটে কত ইউনিট ক্রয় করেছি, এই 2,30,000 ইউনিট, সেটা এখানে সামারি তুলে দেওয়া আছে ক্রয়ের। এই যে 2,30,000 ইউনিট ক্রয় করেছি, ইউনিট এসে 2,30,000 ইউনিট, তার মানে এটার সামারি এখানে তুলে দেওয়া আছে এবং কোনটা কত দরে ছিল এসে দর দেওয়া আছে এখানে, এবং টোটাল প্রাইস কত 11,57,000 টাকা। সেই 11,57,000 টাকা এখানে এটার সামারি এটা, আর এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ ভাবে দেওয়া আছে, এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। তাহলে 11,00,000 এসে কথা বলছে যে 2,30,000 ইউনিটের দাম হচ্ছে কত? 11,57,000 টাকা, সে কথা এখানে দেওয়া আছে। তাহলে এখন এই অঙ্কে আমরা যদি পিরিয়ডিক ইনভেন্টরি, এখানে কিন্তু পারপেচুয়াল না পিরিয়ডিক বলা নাই, তাহলে আমরা যেটা সহজ হবে সেভাবে আমরা করব। তো পারপেচুয়ালে করলে অনেকের সমস্যা বা ঘর দেখাতে সমস্যা। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে? এন্ডিং ইনভেন্টরি আগে ভ্যালুয়েশন করতে হবে। সবসময়ের জন্য আগে এন্ডিং ইনভেন্টরি আমাদের ভ্যালুয়েশন করতে হবে। তাহলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে গেলে আমাদের প্রথমে করব এখানে ফিফো, তারপরে লিফো। তাহলে ফিফোতে করতে গেলে আমাদের এখন আপনারা খেয়াল করুন যে ফিফোতে যদি আমরা এন্ডিং ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করি, তাহলে এন্ডিং ইনভেন্টরি কোন দিকে থাকবে? 1 তারিখের দিকে থাকবে, মানে মাসের প্রথমে থাকবে আর শেষে থাকবে? শেষের দিকে থাকবে। শেষের দিকে থাকবে। তাহলে আমাদের একটা বছরের কোয়ার্টার দেওয়া আছে, এখানে কোয়ার্টার দেওয়া আছে, একটা বছরে 4টি কোয়ার্টার। তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আমাদের 4 নম্বর কোয়ার্টারে যে মালগুলো আছে এর মধ্যে থেকে আমাদের এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হবে। আমাদের এন্ডিং ইনভেন্টরি আছে কত ইউনিট আছে? আছে আমাদের 20,000 ইউনিট। 20,000 ইউনিট, এই যে 20,000 ইউনিট করে দেয়া আছে, বের করা আছে। তাহলে এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত হবে? 20,000 70,000 দিয়ে আছে 5.30 টাকা, 5.30 এত 5.3 20,000 গুণ এত। এটা কি বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমাদের লিফো মেথডটা কত হবে?
লিফো মেথডে হবে ওই যে বিগিনিং ইনভেন্টরি আমাদের যেটা ছিল 15000 ইউনিটের দাম 60,000 68000 ইউনিট 60 টাকা 60 পয়সা তাহলে 20000 ইউনিট 4 টাকা 60 4.6 এটা হবে লিফোতে। আচ্ছা এন্ডিং ইনভেন্টরি বের করার পর এখন আপনাদের ভাই এখানে একটা প্রশ্ন এখানে আলাদাভাবে করা আছে এন্ডিং ইনভেন্টরি ভাই এখানে একটা প্রশ্ন আছে। হ্যালো হ্যাঁ বলুন ভাই, প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা যেটা আমরা এখানে লিফো মেথডে যখন করব লাস্ট ইন ফার্স্ট আউট, তখন তো এখানে আমার তো যে এন্ডিং ইনভেন্টরি থাকার কথা সেটা তো আমাদের ওই যে 15000 যে বিগিনিং ইনভেন্টরি সেখান থেকে তো আমার থাকার কথা। এন্ডিং ইনভেন্টরিটা তো সেখান থেকে থাকার কথা না। এন্ডিং ইনভেন্টরি 15000 না, 15000 আমাদের 20000 যে এন্ডিং ইনভেন্টরি থাকবে 20000 থেকে 15000 চলে যাবে। 20000 এর মধ্যে 15000 এর দাম কত? 15000 এর দাম হচ্ছে 68000 টাকা। আর বাদ বাকি 5000 টাকা অ্যাড করতে হবে না? হ্যাঁ 5000 টাকা হলো প্রথমটা থেকে 4.6 5000 টাকা এরা থেকে, সেটা ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ এন্ডিং ইনভেন্টরি 15000 এন্ডিং ইউনিটস 15000 সমান 68000 টাকা যোগ 5000 ইউনিট কত ধরে 4.60 এই ধরে সমান সমান কত হবে 23000 টাকা। এই এন্ডিং ইনভেন্টরি আপনি ক্যালকুলেশন করতে পারলে, আমি বিগিনিং ইনভেন্টরি প্রথমে ধরছিলাম না, যা এন্ডিং ইনভেন্টরি যখন ক্যালকুলেশন করতে পারবেন তখন আপনাকে এইভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এইভাবে যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন, আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য অবশ্যই কোম্পানির নাম লিখতে হবে, অবশ্যই আপনাকে এই কথাটা লিখতে হবে কম্পারেটিভ কনডেন্স ইনকাম স্টেটমেন্ট, অথবা যদি এটা না পারেন শুধু কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, অথবা এটাও যদি না লেখেন তাহলে লিখবেন ইনকাম স্টেটমেন্ট। এটাও যদি না লেখেন তাহলে লিখবেন ইনকাম স্টেটমেন্ট। তারপরে তারিখ দিবেন ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2012, এই কথাটা অবশ্যই লিখবেন। ইনকাম স্টেটমেন্ট তৈরি মানে এই কথাটা লিখতে হবে যে কোনো জায়গায় আপনি যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন। কোম্পানির নাম লিখতে হবে, ইনকাম স্টেটমেন্ট লিখতে হবে, আর ফর দ্য ইয়ার ইন্ডেড এই কথাটা লিখতে হবে 31 ডিসেম্বর 2012 বা যে সাল দেওয়া থাকবে সেটা লিখতে হবে। লেখার পর আমরা ঘর দেখবো পার্টিকুলার লিফো ফিফো। এখানে দুইটা করে ঘর নিব আমরা। কনডেন্স কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, তুলনামূলক ইনকাম স্টেটমেন্ট, এই ফিফো এবং লিফোর মাঝে আমরা তুলনা করব, মানে কোনটাতে আমাদের আয় বেশি হবে বা আয় কম হবে, বা কোনটাতে আমাদের কস্ট অফ গুডস বেশি, কোনটাতে কস্ট অফ গুডস কম। তাহলে প্রথমে আমরা দেখব সেলস। সেলস সবার ক্ষেত্রে সমান হবে, এটা সবসময় মনে রাখবেন। যে তুলনামূলক ইনকাম স্টেটমেন্ট যখন করব সেলস, প্রথমে লিখব সেলস। সেলস আমাদের অঙ্কে দেওয়া আছে, সেলস আমাদের অঙ্কে দেওয়া আছে কত 17 লক্ষ টাকা। এই 17 লক্ষ টাকা উভয়েরই সেল একই হবে, এই যে 17 লক্ষ টাকা, 17 লক্ষ টাকা আমাদের উভয়ের সেল একই হবে। এবং এখান থেকে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি পাই? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাই, গ্রস প্রফিট পাই। তাহলে আমাদের এখানে গ্রস প্রফিট হচ্ছে এই 5 লক্ষ এটা, আর এর গ্রস প্রফিট হচ্ছে এটা। এখন এই গ্রস প্রফিট কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে গেলে আমাদের কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। এই কাহিনীগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কেমনে তৈরি হয়? আপনারা একটা মানে ধরুন বাসায় তো যদি রুটি বানান, থেকে ইনভেন্টরি বাদ দিলেই তো কস্ট অফ গুডস। হ্যাঁ না সেলস থেকে এন্ডিং ইনভেন্টরি ছিল, সেলস থেকে সেটা থেকে আমরা যত পারচেজ হলো ওটা হলো আমাদের মোড হলো কস্ট অফ গুডস সোল্ড। এখন আপনাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ ওটা যেটা বলছেন আপনি মানে ঠিকই বলেছেন। সেলস থেকে আমরা যদি গ্রস প্রফিটটা বাদ দেই তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো, কিন্তু এই অঙ্কে তো গ্রস প্রফিট নেই, এই অঙ্কে গ্রস প্রফিট নেই। এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড
তৈরিটা হচ্ছে, জন্মটাই হচ্ছে এইভাবে, কস্ট অফ গুডস সোল্ড এর জন্মটাই হচ্ছে এই হবে, আপনাদের মনে রাখতে হবে ওপেনিং স্টক যোগ পারচেজ। এই ভাইয়াটা চালায় আর বুটটা চালায়। একটু আনমিউট করেন তানির ভাই। আসসালামু আলাইকুম। একটু ওয়ালাইকুম সালাম। একটু আনমিউট করেন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই কস্ট অফ গুডস সোল্ড সৃষ্টি কিভাবে হয়েছে, এই কস্ট অফ গুডস সোল্ড এর ইতিহাস এর আগে একটু বলেছি হালকা। এখন এই কস্ট অফ গুডস সোল্ড এর ইতিহাসটা হচ্ছে, মানে জন্মের ইতিহাসটা হচ্ছে ওপেনিং স্টক থাকবে, এর সঙ্গে পারচেজটা আমরা যোগ করব। যদি রিটার্ন থাকে তাহলে সেটা বাদ দেবো, অত বিস্তারিত আমরা যাব না। এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে ওপেনিং স্টকের সাথে পারচেজ যোগ করার পর ক্লোজিং স্টক বাদ দিলে আমাদের তৈরি হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং এর সাথে যেটা ক্রয় করবো সেটা যোগ করব, ওপেনিং এর সাথে যেটা আমরা ক্রয় করবো সেটা যোগ করব, আর যেটা আমাদের হাতে থাকবে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক সেটা বাদ দেব। বাদ দিলে আমাদের তৈরি হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সহজ একটা ভাষা, যে আমাদের ওপেনিং মানে আমাদের মাসের শুরুতে বা বছরের শুরুতে যে পণ্য থাকবে তার সাথে কত ক্রয় করলাম সেটা যোগ করব, যোগ করার পর সেখান থেকে ক্লোজিং স্টকটা আমরা বাদ দেব। বাদ দিলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। সেভাবে লেগেছে আমাদের ওপেনিং স্টক দুজনের সমান থাকবে, ৬৮,০০০ টাকা এরও থাকবে ৬৮,০০০। কেমনে পেলাম একটু শীটটা আপনারা দেখবেন, শীটটা হাতেও নেবেন। এখানে দেওয়া আছে বিগিনিং ইউনিটস, ওকে কিন্তু দেওয়া আছে বিগিনিং ইউনিটস, এখানে দেওয়া আছে। আপনারা লক্ষ্য করবেন এ যাওয়ার পর্যন্ত যত কিছু আমরা করেছি সেলস কিন্তু ফিক্সড ছিল সবার, শুধু চেঞ্জ হয়ে গেছে কি জানেন, চেঞ্জ হয়ে গেছে এন্ডিং ইনভেন্টরি। আর এন্ডিং ইনভেন্টরি যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ হয়ে যাবে। এন্ডিং ইনভেন্টরি যখন চেঞ্জ হয়ে যাবে তখন কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখবেন সবসময়। চেঞ্জ হয়ে যাবে আমাদের এন্ডিং ইনভেন্টরি যখন চেঞ্জ হবে তখন কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এন্ডিং ইনভেন্টরি দুইজনের কিন্তু দুই রকম বাড়াইছে, এই যে ফিপোতে বাড়াইছে এত, লিপোতে বাড়াইছে এত। তার মানে এন্ডিং ইনভেন্টরি চেঞ্জ মানে কস্ট অফ গুডস সোল্ড চেঞ্জ। তাহলে এখানে আমরা দুটাই লিখবো, ওপেনিং স্টক কিন্তু আমাদের দুইজনের সমান আছে, এই যে ৬৮ আছে এরও ৬৮ আছে, আর পারচেজ কিন্তু দেখুন এরও এত আছে এরও এত আছে। তাহলে দুইজনের একই আমাদের ওপেনিং স্টক এবং পারচেজ, তাহলে একই আমাদের এদের মধ্যে একই যোগফল। চেঞ্জ কোথায় হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে ক্লোজিং স্টকে আসে, ক্লোজিং স্টকের ভ্যালুতে। তাহলে ক্লোজিং স্টক নির্ধারণে আমাদের এই যে ফিপো লিপো পদ্ধতিতে এটা আমাদের ভ্যালুটা চেঞ্জ করে দেয়। ফিপোতে এক ধরনের ভ্যালু হয়, লিপোতে এক ধরনের ভ্যালু হয়। তাহলে ক্লোজিং স্টক এর বাদ দেব, এর কত ক্লোজিং স্টক হচ্ছে বেশি, এটা বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এটা দাঁড়ায়। আর এর ৯১,০০০ টাকা যদি কস্ট অফ গুডস সোল্ড এন্ডিং ইনভেন্টরি বাদ দেয় তাহলে এর কস্ট অফ গুডস সোল্ড বেশি দাঁড়ায়। তাহলে যার কস্ট অফ গুডস সোল্ড যত বেশি তার লাভ তত কম, যার কস্ট অফ গুডস সোল্ড যত কম তার লাভ তত বেশি। মানে খরচ যদি কম হয় তার লাভ বেশি হবে। খরচ আর লাভের মধ্যে সম্পর্ক হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক, দাকুরাল সম্পর্ক। মানে খরচ বেশি হলে লাভ কম হবে, লাভ কম হলে খরচ বেশি হবে, মানে এরকম একটা সম্পর্ক। তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে ব্যয়, একটা খরচ ব্যয়। তাহলে এই ব্যয়টা হচ্ছে আমাদের যার কম তার লাভ বেশি। তাহলে এখানে হচ্ছে ১১,১৯,০০০ বাড়ালো, আর এর বাড়ালো ১১,৩৪,০০০। তাহলে আমরা কি করলাম, এই বিক্রয় থেকে আমরা প্রথম দিনের যে ক্লাসটা যেটা বলেছিলাম একটা ছকের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট, ওই ঠিক ওই ইয়েটা এখানে করতেছি, যে আমরা এই বিক্রয় থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে এর লাভ বাড়াইলো কত, ৫,৮১,০০০, এর লাভ বাড়াইবে এত। দেখুন এখান থেকে এই গ্রস প্রফিটের পর আমরা আমাদের যদি কিছু এক্সপেন্স থাকে তাহলে সেই এক্সপেন্স গুলো বাদ দেবো। আমাদের কি এক্সপেন্স আছে এখানে, অপারেটিং এক্সপেন্স আছে, আমরা সেটা বাদ দেবো। তাহলে অপারেটিং এক্সপেন্স ২,০০,০০০, অপারেটিং এক্সপেন্স বাদ দিলে দুটা থেকে একই বাদ দেবো আমরা। শুধু চেঞ্জ হয়ে গেছে কোথায় দেখছেন, এখানে শুধু এন্ডিং ইনভেন্টরি। তাহলে অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দেব। অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা আমরা মাইনাস করে লিখবো, লেখার পর
আমাদের এই অঙ্কে আরো সাধারণত এত পর্যন্ত থাকে, এই অঙ্কে একটু বেশি বেশি দিয়েছে, ট্যাক্সের কথা বলা আছে। তো আমাদের এই অপারেটিং এক্সপেন্স পর্যন্ত এখানে এখানে স্যার এই যে স্যার স্যার 1,06,000 টাকা কোথায় পেলাম স্যার? এটা একটু একটু খেয়াল করিনি। কোনটা? ক্লোজিং স্টক এই যে 1,06,000 1,06,000 আর লিফ হতে আছে 91,000। এই যে লিফ হতে 1,06,000। না না 6 না, এটা 1,60,000 হবে। একটু কারেকশন করে নেন। আচ্ছা 1,06,000 হবে, 1,07,000 ভুল হয়েছে। 6 হবে না? লিফো আমাদের কত হয় দেখেন তো, একটু গুণ করে দেখেন তো। হচ্ছে এখানে তো আছে ফিফ হতে 1,60,000। ভাইয়া ওটা 1,60,000 হবে না, গুণ করলে 1,06,000ই আসবে। এটা 1,06,000 আসে। হ্যাঁ আচ্ছা, এটা এখানে 1,60,000 লেখাটা ভুল। এখানে তাহলে একটু দেখেন তো ভাই, ক্যালকুলেটর মার দেখেন। আমি হয়তো প্রিন্টিং মিস্টেক করেছি, মানে আমি টাইপ করতে ভুল করেছি আর কি। এটা হচ্ছে 1,06,000। এখানে একটু 1,06,000 হবে ভাইয়া। তাহলে এখানে একটু কারেকশন করে নেন একটু। আচ্ছা, আপনারা এই যে কারেকশন একটু শীটটা একটু রাখবেন। আমি একটু আপনাদের কাছ থেকে এই যে কারেকশন করতেছেন, আমি শীটটা কারেকশন করতেছেন, আমি এই মানে পিসিতে সব করতেছি, তো যার কারণে আমার এটা করা, এটা আবার মুছে দেই, যার কারণে এটা আমি ট্রেস করতে পারি না। আপনাদের কাছ থেকে একটু প্লিজ ওগুলা একটু আমি আবার একটু মেল করে নিব। কেউ একটু লাল কালি দিয়ে পাশে কোনটা কোন জায়গায় কারেকশন করতে হবে আমাকে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, তাহলে এটা 1,06,000 হবে, 1,06,000 এখানে আসবে। তাহলে আমাদের এই যে অপারেটিং এক্সপেন্স পর্যন্ত আমাদের এজাওয়াত পর্যন্ত যত অঙ্ক আছে অপারেটিং এক্সপেন্স পর্যন্তই আমাদের শেষ করেছে, মানে এটাই হচ্ছে নেট ইনকাম। যদি আর কোনো কিছু না বলা থাকে তাহলে এটার নামে আমরা নেট ইনকাম লিখতাম, মানে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে নেট ইনকাম। কিন্তু এই অঙ্কে অঙ্ককর্তা হচ্ছে আপনার ক্ষান্ত হয়নি, আরো কিছু দিয়েছে কি ইনকাম ট্যাক্স রেট করতে বলছে আর কি, কত 35% ইনকাম ট্যাক্স রাখতে হবে। তাহলে ইনকাম ট্যাক্সের কথা যখনই আসবে তখন এর নাম হবে কি এনপিবিটি, নেট ইনকাম, নেট প্রফিট বিফোর ট্যাক্স বা নেট ইনকাম বিফোর ট্যাক্স, এনআইবিটি। এটাকে সংক্ষেপে এনআইবিটি বলে। তো এনআইবিটি হচ্ছে আমাদের এত, নেট ইনকাম বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স প্রদানের পূর্বে আমাদের নেট ইনকাম এত। এখন আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, যার মুনাফা যত তার 35% আমাদের ট্যাক্স প্রদান করতে হবে। তাহলে 35% এত হবে, আর 35% এত হবে। আমরা মাইনাস করে যেটা লিখবো সেটা হচ্ছে ট্যাক্স প্রফিট আফটার, সরি এটা নেট ইনকাম, এই জায়গায় একটু কারেকশন করতে হবে। নেট ইনকাম বা নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স কত এত। তাহলে এখন আমাদের ইনকাম সবসময়ের জন্য সব ক্ষেত্রেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ফিফো পদ্ধতিতে নেট ইনকামটা বেশি হয়, বেশি দেখানো হয়। তো এভাবে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। মানে আমাদের এখানে এই যে দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতিতে আমাদের এইভাবে যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলে তাহলে এইভাবে আমরা করব। এখন যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কাহিনী একই, যতগুলো অঙ্ক আছে এই সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে এই একই কাহিনী। সেলস থেকে কস্ট অফ, মানে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এটা ক্লোজিং স্টক নির্ণয় করতে হবে। ক্লোজিং স্টক নির্ণয় করার পর আমাদের এই যে কনডেন্স বা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। সেখান থেকে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে তৈরি হয়, ওপেনিং স্টকের সাথে পারচেজ যোগ, সেখান থেকে আমরা কি করব। এই এত যে কিছু লিখেছি আমি, এটা জাস্ট আপনার জানা জন্য, এটা না লেখেন তাহলে কোনো সমস্যা নেই, এই যে এই ভাষা না লেখলেও সমস্যা নেই। এটা এত কিছু লিখেছি আপনাদের জাস্ট জানার জন্য যে ওপেনিং স্টক পারচেজ করে ওখান থেকে মাইনাস করবেন ক্লোজিং স্টক করে ডাইরেক্ট এবার পার করে দিবেন। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড লেখারও দরকার নেই, কারণ এখানে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আপনি আন্ডারলাইন করেছেন,
মানে আপনার সময় সংক্ষিপ্তর জন্য বা সময় বাঁচানোর জন্য। তাহলে যেটা করবেন সেটার নাম হচ্ছে গ্রস প্রফিট। এটা হচ্ছে গ্রস প্রফিট। আচ্ছা, যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কে আমাদের একই কাহিনী, এই যে ক্লোজিং স্টক করে আমাদের এই ইনকাম স্টেটমেন্ট, এভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে সবগুলো অঙ্কে। আমাদের এভাবে এরকম দেওয়া আছে। আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, একটু আনমিউট করেন। হ্যাঁ, এখন আমাদের এখানে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল বের করে আনমিউট করা উচিত। এটা প্রবলেম হচ্ছে আমাদের শুনতে, আনমিউট করবেন প্লিজ। এই অঙ্কগুলোতে আমাদের যে করতে হবে সেটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা নির্ণয় করতে হবে। এন্ডিং ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করার পর আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের এই কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের কাহিনী। এই সবগুলো অঙ্কে একই কাহিনী। তো এই অঙ্ক এবারে গতবার এই অঙ্ক দিয়েছিল, সেহেতু এবারে এরকম মানে এত বেশি না, মানে আসবে যে ওরকম না। তবে আপনাদের একটু জানাই রাখলাম, যদি আবার রিপিট করে তবে রিপিট করার সম্ভাবনা খুব কম। এখানে আপনারা একটু ক্যালকুলেটর একটু করবেন। আমার টাইপিং এ অনেক হয়তো মিস্টেক হয়েছে অনেক জায়গায়, আপনাদের একটু কেউ একটু কারেকশন করবেন। আমি কারেকশন করে আমাকে যদি একটু মানে সেটা আবার সেন্ড ব্যাক করতেন মেলে, ভালো হতো, কারণ আমি তাহলে পরবর্তীতে সেটা আবার সংশোধন করতে পারতাম। আর এগুলা শীট অতি অল্প সময়ে 3 দিনে আমাকে তৈরি করতে হয়, যার কারণে একটু খুব চাপে থাকি। আর আপনারা আমি যে 4টা অঙ্ক দেখে দিলাম ওই 4টা অঙ্ক দেখবেন, যদি পরীক্ষায় আসে ওই 4টার মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবে। ভাইয়া প্লিজ আরেকবার ওই 4টা অঙ্ক বলবেন, তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি ভালো করে শুনতে পাইনি। 4টা অঙ্ক নাম্বার ছিল 4, 6 না কত 8 নাম্বার ছিল, 2 নাম্বার ছিল। 2 নাম্বার 4, 6, 8, 10। 4, 6, 8, 10। 4, 6, 8, 10 সব জোড়া, সব জোড়া 4, 6 জি জি সব জোড়া 4, 6, 8, 10। এই 4টা অঙ্ক হচ্ছে মাথা, এই অঙ্কের মাথা এই 4টা অঙ্ক, মানে এই অধ্যায়ে। আর এখানে সব ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। আর এখানে আনকমন কিছু একটা অঙ্ক এখানে দিয়েছে, মানে অতটা না। আনকমন অঙ্ক বলতে যেটা রাজ্জাক, একটু 10 নাম্বারটা বলবা ভাই, এটা একটু আরেকবার শুনতে যাচ্ছিলাম। 10 নাম্বার? হ্যাঁ 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 সাজু ভাই, একটু আমি এই অঙ্কটা একটু দেখে 10 নাম্বারে যাচ্ছে না আগে যাই 10 নাম্বার? না না ঠিক আছে, এটা দেখায় তারপর ওকে ঠিক আছে, শেষে একবারে শেষ সময় বললেই হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা একটু দেখুন, একটু আনকমন না, ঠিক এটা আপনাদের জানা আছে। মানে এখানে আমি আগে বলেছিলাম যে এটা হচ্ছে একটা অঙ্ক, এখানে বলে দেওয়া আছে। এটা এসেছিল কত সালে, এটা লেখা নাই। এটা মে 2007 সালে এসেছিল, মানে অতটা জটিল না আর কি। মম এন্ড পপ কোম্পানি গ্রস প্রফিট রেট হ্যাজ এভারেজ 32% during the past 5 years, and following information covering the period January 1 to June 30 of the current year was taken from its record. Mom and Pop's company gross profit rate ছিল এভারেজ গ্রস প্রফিট রেট হচ্ছে কত, 32%। কয় বছরের? গত 5 বছরের। তাহলে গত 5 বছরের তার গ্রস প্রফিটের রেট ছিল কত? এভারেজ গ্রস প্রফিটের রেট ছিল 32%। আচ্ছা, ফলোইং ইনফরমেশন কভারিং দ্য পিরিয়ড জানুয়ারি 1 জুন 30, জানুয়ারি 1 থেকে জুন 30-এর নিম্ন ইনফরমেশন গুলি আমাদের দেওয়া আছে। অফ দ্য কারেন্ট ইয়ার ওয়াজ টেকেন ফ্রম ইটস রেকর্ড, অর্থাৎ আমাদের বলছে যে জানুয়ারি 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত চলতি সালে আমাদের এই নিম্নের তথ্যগুলি দেওয়া আছে বা আমাদের কভার করে, বা জানুয়ারি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ইনফরমেশন গুলি আমাদের তুলে ধরা হলো, এরকম একটা কথা।
অর্থাৎ এখানে আমাদের জানুয়ারি 1 থেকে 30 জুন পর্যন্ত আমাদের ইনফরমেশনগুলি এগুলা। তো আমাদের এখানে জানুয়ারি 1 তারিখ দিয়ে যেটা দেওয়া আছে এই যে ইনভেন্টরি, একমাত্র ইনভেন্টরি যেটা দেওয়া আছে এটাই বুঝবো জানুয়ারি 1 তারিখ। এই 42,000 টাকা এটাই বুঝবো 1 তারিখ। আর বাদ বাকি পার্সেস, পার্সেস রিটার্ন, ফ্রেট ইন, সেলস, সেলস রিটার্ন এরা সব বুঝবো, এরা কোনো তারিখ নাই, তবে 1 তারিখে না। আমরা মাত্র ইনভেন্টরি এট কস্ট যেটা দেওয়া আছে জানুয়ারি 1 তারিখ এটাই বুঝবো যে আমাদের এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। আর বাদ বাকি যেগুলো ঘটে গেছে ট্রানজেকশন, এই ট্রানজেকশন গুলি আমাদের জানুয়ারি 1 থেকে 30 তারিখের মধ্যে, তবে জানুয়ারি 1 তারিখের মধ্যে না। যাই হোক, এখানে তারিখের কোনো এখানে প্রভাব ফেলবে না। এখানে আমাদের দেওয়া আছে ইনফরমেশন গুলি। ইনভেন্টরি এট কস্ট আমাদের 42,850, মানে ওপেনিং স্টক এটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেওয়া আছে পার্সেস, দেওয়া আছে পার্সেস রিটার্ন, দেওয়া আছে ফ্রেট ইন, দেওয়া আছে পার্সেস ক্রয়, এটা হচ্ছে ক্রয় ফেরত, ফ্রেট ইন হচ্ছে ক্রয়ের ভাড়া। ক্রয়ের ভাড়া ক্রয়ের সাথে যোগ করতে হয়। ফ্রেট ইন, ট্রান্সপোর্টেশন ইন, ওয়েজেস এগুলো থাকলে পার্সেসের সাথে যোগ করতে হয়। আর রিটার্ন থাকলে বাদ যায়, সেটা তো আমরা আগে থেকে জানি। তারপর আছে সেলস, সেলস থেকে সেলস রিটার্নটা বাদ যায়। আচ্ছা, এখন এই তথ্যের ভিত্তিতে আমাদের করতে বলছে রিকোয়ারমেন্ট ইউজিং দ্য গ্রস প্রফিট মেথড এস্টিমেট দ্য এন্ডিং ইনভেন্টরি অফ মম অ্যান্ড পপ কোম্পানি। মম অ্যান্ড পপ কোম্পানির গ্রস প্রফিট মেথড ধরে, মানে এভারেজ গ্রস প্রফিট মেথড 32% ধরে আমাদের এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমাদের যে পার্সেস কত, মানে পার্সেস নিট পার্সেস কত সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। নেট পার্সেস বলতে আমাদের এই পার্সেস থেকে যদি রিটার্ন থাকে তাহলে রিটার্ন মাইনাস হবে, আর যদি ট্রান্সপোর্টেশন ইন থাকে তাহলে সেগুলো প্লাস হবে। প্লাস মাইনাস করার পর যেটা থাকবে তার নাম হচ্ছে নেট পার্সেস। তাহলে আমরা নেট পার্সেস এখানে নির্ণয় করব। ক্যালকুলেশন অফ নেট পার্সেস, পার্সেস প্রথমে লিখবো 1,23,900, যেটা যেটা এখানে যেটা দেওয়া আছে, সেখান থেকে পার্সেস রিটার্ন আমরা বাদ দেব। পার্সেস রিটার্ন আমাদের কি আছে, 1200 টাকা আছে, সেটা বাদ দেব। বাদ দিয়ে ফ্রেট ইন বা ট্রান্সপোর্টেশন ইন বা ক্যারিজ ইন, এরকম ইন জাতীয় কথা থাকলে তাহলে বুঝবেন যে এটা ক্রয়ের ভাড়া। এই ইন থাকলে ক্রয়ের ভাড়া, আউট থাকলে বুঝবেন যে বিক্রয়ের ভাড়া। তাহলে ফ্রেট ইন বা ক্যারিজ ইন বা ট্রান্সপোর্টেশন ইন এইরকম ইন থাকলে আমরা সেটা ক্রয়ের সঙ্গে যোগ করে দেব। এবং যদি ওয়েজেস থাকতো তাহলে সেটাও ক্রয়ের সাথে যোগ করে দিতাম। আচ্ছা, যোগ করার পর যেটা থাকবে, যোগ বিয়োগ করার পর পার্সেস বাদ দেবো এবং এগুলো যোগ করবো, করার পর যেটা থাকবে সেটার নাম হচ্ছে নেট পার্সেস। আচ্ছা, এখন আমরা নেট পার্সেস নির্ণয় করলাম, তাহলে নেট সেলস নির্ণয় করতে হবে। তাহলে নেট সেলটা কি হবে, সেলস থেকে শুধুমাত্র সেলস রিটার্ন বাদ দেবো আমরা। এখানে একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে, যে ফ্রেট ইন যদি পার্সেসের সাথে যোগ হয় তাহলে ফ্রেট আউট যদি থাকে, FREIGHT, ফ্রেট আউট যদি থাকে তাহলে আমাদের কি হবে? ওটা সেলসের সঙ্গে যোগ হবে না, এটা সেলসের সাথে যোগ হবে না, পার্সেসের সাথে যোগ হবে না, এটা পার্সেসের সাথে যোগ হবে না। এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সের কথা আপনাদের বলেছিলাম। অপারেটিং এক্সপেন্স আমাদের যে গ্রস প্রফিট থেকে এটা বাদ যাবে, এটা এখানে আসবে না। একটু আগে যে অপারেটিং এক্সপেন্সের কাহিনী বললাম, এই যে কাহিনী বলতে যে এখানে দেখুন এই যে এই যে গ্রস প্রফিট আমরা নির্ণয় করলাম। নির্ণয় করার পর আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিছিলাম একটা অঙ্কে, দেখুন এই যে গ্রস প্রফিট নির্ণয় করছি। এখন এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস অপারেটিং এক্সপেন্স বাদ দেব। এই অপারেটিং এক্সপেন্স আর দুই ধরনের, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফ্রেট আউট যেহেতু সেলের এক্সপেন্স, সেটা সেলিং এক্সপেন্সে যাবে, তার মানে ওই খরচটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সে যাবে। ওটা সেলসের সাথে সেলসের উপর কোনো প্রভাব ফেলবে না। শুধুমাত্র আমাদের যে ফ্রেট ইন যেটা থাকবে সেটা আমাদের পার্সেসের সাথে যোগ করতে হবে, শুধু এটাই মনে রাখবেন। আচ্ছা,
এখন ট্রেড অ্যাকাউন্টের ঘটনাটা আপনারা একটু পরিষ্কার হয়েছেন। এখানে তাহলে সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে নিট সেল নির্ণয় করব। এই নিট সেল আমরা নির্ণয় করব। এখন 3 নাম্বার গ্রস প্রফিট। স্যার ওখানে আমরা স্যার আমরা আগে যেটা সফটওয়্যারে যেটা করলাম ওখানে তো আগে সেলটা করলাম, আর এখানে আগে তো পারচেজ করছি। এখানে সেল মানে কোনটা আগে না নিট সেল সেল বের করি করলাম, আগে 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 তো নিট সেল বের করলাম। হ্যাঁ না হ্যাঁ, আগে নিট তো সেল নিট সেলটা আগে বের করছি, পরে ও ছক দাগে। ও আচ্ছা আচ্ছা, এটা ওটা ছকে যেটা করেছেন ওটা হচ্ছে ধ্রুব সত্য, ইনকাম স্টেটমেন্ট ওটা করতেই হবে। আর এখানে আমার ইচ্ছা আপনি কোন ক্যালকুলেশন আগে করবেন, এটা হচ্ছে ওয়ার্কিং, এর নাম হচ্ছে ওয়ার্কিং মানে খসড়া। আপনি কোন ওয়ার্কিং আগে করবেন সেটা আপনার বিষয়। এখানে এটাও আগে করতে পারতেন, এই যে সেলস এর ক্যালকুলেশন আগে করতে পারতেন, আপনি এটা পরে করলেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এটা আপনাকে তো নির্ণয় করতে বলেন, অঙ্কটা নির্ণয় করতে বলছে ইন্ডিং ইনভেন্টরি, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এটা বের করার জন্য আপনাকে এই ক্যালকুলেশনগুলো করতে হচ্ছে। তাহলে এটার সাপোর্টিং, এটা বের করার জন্য যে সাপোর্টিং গুলো দিবেন তার নাম হচ্ছে খসড়া মানে ওয়ার্কিং বলে এখানে। বুঝতে পেরেছেন? তো তাহলে এই ওয়ার্কিং করার জন্য আমাদের ওয়ার্কিং করতে হবে। এখানে ওয়ার্কিং অবশ্য আমি লিখি নাই মনে হয় না, এখানে সলিউশন এখানে ওয়ার্কিং লিখবেন, WRKING ওয়ার্কিংস। ওয়ার্কিংস এই যে 1 নাম্বার, তারপরে আছে 2 নাম্বার 3 নাম্বার, দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 4টা ওয়ার্কিং আমাদের করে নিতে হবে। তারপরে আমরা ইন্ডিং ইনভেন্টরি পাবো, এই ইন্ডিং ইনভেন্টরি নির্ণয় করছি, তারপরে ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি করে তারপরে ইন্ডিং নির্ণয় করেছি। তাহলে আপনি এটাও আগে দিতে পারতেন অথবা পরে দিতে পারেন, যে কোনো একটা খুশি। কিন্তু আমরা ছক দাগে যেটা করেছি, সেলস প্রথমে লিখেছি, তারপরে সেখান থেকে মাইনাস করেছি কস্ট অফ গুডস সোল্ড, ওটা ওইভাবে, ওটা হচ্ছে ধ্রুব হিসাব বিজ্ঞানে ধ্রুব সত্য, ওটা যে আমাদের ওইভাবেই করতে হবে, ইনকাম স্টেটমেন্ট ওইভাবেই করতে হবে, অন্য কোনো ওয়েতে যাওয়া যাবে না। আর ওয়ার্কিং যখন খসড়া যখন করবেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি করলেন, কোনটা আগে করবেন, সেলস আপনি আগে করবেন, হ্যাঁ সেলস করেন, কোনো সমস্যা নেই, তারপর পারচেস করেন। আর যেহেতু এখানে পারচেস আগে আছে সেহেতু আমি এই সিরিয়াল অনুযায়ী করার জন্য আমি এখানে পারচেস আগে করেছি। যাই হোক, এখানে ওয়ার্কিং যেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন। আচ্ছা, তারপরে আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড গ্রস প্রফিট নির্ণয় করতে হবে। গ্রস প্রফিট কত বলছে, যে এভারেজ গ্রস প্রফিট ধরতে বলছে 32%। তাহলে আমাদের গ্রস প্রফিটটা হবে আমাদের এই অঙ্কে, আমাদের সেলস এর উপর সবসময় গ্রস প্রফিট ধরবো। সেলস হয়েছে কত, এত, তাহলে সেলস এর উপর আমরা 32% ধরবো, করে আমাদের প্রফিট বাড়াবে এত। এখন প্রফিট যদি এত বাড়ায়, তাহলে সেলস থেকে যদি প্রফিট বাদ দেই তাহলে কি পাবো আমরা, কস্ট অফ গুডস সোল্ড। সেলস থেকে যদি প্রফিট বাদ দেই, সেলস থেকে যদি আমরা প্রফিট বাদ দেই তাহলে কি পাবো আমরা, কস্ট অফ গুডস সোল্ড, তাই পাবো না? এখন আমাদের ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন নির্ণয় করব, ইন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশন করব। ইন্ডিং ইনভেন্টরি কি হবে ক্যালকুলেট করব আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করেছি। এখন ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি, এখানে সূত্রটা বসিয়ে দিব, ওপেনিং স্টক যোগ পারচেজ, তারপরে ব্র্যাকেট মাইনাস ইন্ডিং ইনভেন্টরি সমান কি হয়, কস্ট অফ গুডস সোল্ড হয়। ওপেনিং স্টকের সাথে কস্ট অফ গুডস সোল্ড এর জন্মটা কি হবে, জন্মের ইতিহাসটা আপনাদের কিছুক্ষণ আগে আমি বললাম। এই ওপেনিং এর সাথে আমরা পারচেজ কি করব, যোগ করব। করার পর এখান থেকে যদি যে যোগফল বাড়াবে সেখান থেকে যদি আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দেই, এন্ডিংটা যদি বাদ দেই তাহলে যেটা পাবো সেটা নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড পাবো। তাহলে এই সেই সূত্রটা এখানে লিখেছি যে ওপেনিং স্টক যোগ পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, ওপেনিং স্টক যোগ পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সমান কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে আমাদের ওপেনিং স্টক কত দেওয়া আছে, ওপেনিং স্টকে যে ওপেনিং স্টক 42,850, এটা আমরা এখানে লিখেছি। পারচেজ তো আমরা বের করলাম, নিট পারচেজ কত, এই যে 1,25,380, এটা লিখেছি, মানে যার যার ভ্যালু সে জায়গায় বসে দিয়েছি, বসে দিয়ে আমরা 500 পরিবর্তন করে আমরা ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করেছি 41,410। এই হবে আমাদের ইন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে হবে। যদি বলতো এখানে যে ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করে আপনাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, তখন কিন্তু এই এতদূর পর্যন্ত আসে, তখন কিন্তু আপনাকে আবার ওই শকের মাধ্যমে যেতে হতো, শকের স্বর্ণাপন্ন হতে হতো। শক কেমনে স্বর্ণাপন্ন হতো, ওইভাবে
2টা ঘর বা 3টা ঘর, তখন এভাবে লিখতেন সেলস হচ্ছে কত আপনার, সেলস হচ্ছে 1,89,000, এভাবে লেখার পর এখান থেকে মাইনাস সেলস রিটার্ন দিয়ে এভাবে মাইনাস কস্ট অফ গুডস লিখে এভাবে যোগ বিয়োগ করতে হতো যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলতো। যেহেতু ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেনি সেহেতু আমরা এই ছকের মাধ্যমে যাব না, শুধু ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে বলছে তাই ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করেছি আমরা। এভাবে এটা করব, এটা একটু নতুন সিস্টেমের অঙ্ক। তারপরে আছে এটা আবার এভাবে করা যায়, এখানে বলা আছে এভাবে করা যায়, তবে এভাবে করবো না, এভাবে করলে একটু আমাদের ভেজাল হয়ে যাবে। আর তারপরে আছে এটা ততটা ইম্পর্টেন্ট না, এটা এমনি একটা অঙ্ক তুলে দিয়েছে, অযথা একটা অঙ্ক। এখানে জাস্ট প্রোডাক্টের নাম দিয়েছে ইউনিট সেল। আমাদের এখানে দিয়েছে ক্যামেরা দিয়েছে, বলা আছে ওরিয়েন্টাল ক্যামেরা শপ ইউজ দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট বেসিস ফর ইটস ইনভেন্টরি। The following data are available at December 31, 2009. তাহলে ক্যামেরা ওরিয়েন্টাল ক্যামেরা শপ ইউজ দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট বেসিস ফর ইটস ইনভেন্টরি। তাহলে ওরিয়েন্টাল ক্যামেরা শপ ব্যবহার করে মানে কম প্রাইসের যে মূল্যটা, কম প্রাইসের মূল্য এবং মার্কেট প্রাইসের মূল্য দুইটি, মানে এই মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে দুইটা পদ্ধতি ইউজ করে, একটা হচ্ছে কম প্রাইস ধরে করে আর একটা হচ্ছে মার্কেট প্রাইস ধরে করে। তো এখানে দুইটা প্রাইসেরই মূল্য তুলে দেওয়া আছে যে মার্কেট প্রাইস কত এবং ইউনিট কস্ট কত, লোয়ার কস্ট কত। যে এখানে আইটেম দেওয়া আছে, ক্যামেরা দুই ধরনের দেওয়া আছে, একটা হচ্ছে কি লেখা আছে, এটা লেখা ছোট, আমি পিসিতে পড়তে পারতেছি না, মিনোল্টা আর ক্যানন। তাহলে এটা আমাদের দুইটা ক্যামেরা দেওয়া আছে, দুইটা ক্যামেরা ইউনিটস দেওয়া আছে, আর কস্ট দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের কস্ট দেওয়া আছে আর একটা হচ্ছে মার্কেট প্রাইস দেওয়া আছে। মার্কেট প্রাইস মানে আমাদের কিনা ছিল 170, এখন যদি বাজারে বিক্রি করে 160 টাকা করে পাবো। মার্কেট প্রাইসটা হচ্ছে এই বাজারের প্রাইস, যেটা লোকজন কিনবে, বর্তমান প্রাইস যেটা চলতেছে। আর কস্ট মানে তো জানেন এটা আমাদের কিনা ছিল, কিনা মূল্য, এবং আমাদের 150 করে ছিল 152 করে আছে। এখন আমাদের এখানে আবার লাইট মেটার্স এর এখানে আমাদের বিভিটার দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, এখানে আমাদের এরকম আমাদের ইউনিট কস্ট দেওয়া আছে এবং মার্কেট প্রাইস দেওয়া আছে। এখন এই তথ্যের ভিত্তিতে আপনাকে বলছে রিকোয়ারমেন্ট ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ এন্ডিং ইনভেন্টরি বাই অ্যাপ্লাইং দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট বেসিস টু 1 ইন্ডিভিজুয়াল আইটেম, 2 ইনভেন্টরি ক্যাটাগরি, 3 দ্য টোটাল ইনভেন্টরি। ভুয়া একটা অঙ্ক দিয়েছে, এটা জাস্ট কোনো কিছু না। আপনাকে জাস্ট একটা ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোন প্রাইসের মূল্য কিরকম। এখানে আমাদের প্রথমে ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন কি, আপনাদের এখানে যেটা থাকবে যে আমাদের প্রথমে ক্যামেরার ভ্যালু নির্ণয় করব, এখানে দেওয়াই আছে, ক্যামেরার ভ্যালু নির্ণয় করব। এখন দেখুন যে এখানে এই দুটা পদ্ধতির মানে সরি দুটা ইউনিট প্রাইসের মধ্যে একটা হচ্ছে কস্ট, ক্রয় মূল্য বা ব্যয়, আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। এখন এই দুটার মধ্যে লোয়ার প্রাইস কোনটা, কম মূল্য কোনটা, সেটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে এই যে প্রথমে ক্যামেরা আইটেমের মধ্যে যান, ক্যামেরা আইটেমের মধ্যে 5টি ক্যামেরা আছে, 5টির মধ্যে একটি ইউনিট কস্ট 170 আর মার্কেট প্রাইস হচ্ছে 160। তাহলে দুটার মধ্যে লোয়ার প্রাইস কোনটা? 160। মানে এই যে লোয়ার প্রাইস 160, এই লোয়ার প্রাইসটা ধরতে হবে আমাদের। এখানে আমাদের বলছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ দ্য এন্ডিং ইনভেন্টরি বাই অ্যাপ্লাইং দ্য লোয়ার অফ কস্ট অর মার্কেট বেসিস। মানে হয় কস্ট এবং মার্কেট, কস্ট অথবা মার্কেট বেসে
যে লোয়ার প্রাইস সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা দ্বারা আমাদের এখানে ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হবে যে দুইটা প্রাইসের মধ্যে যেটা হচ্ছে আমাদের লোয়ার। তাহলে এখানে মনিটর লোয়ার যেটা সেটা দ্বারা গুণ করব এবং যেটা ক্যাননের যেটা সেটা দ্বারা জাস্ট গুণ করব, গুণ করে আমাদের টোটাল ইনভেন্টরি লিখবো ক্যামেরার। ঠিক লাইট মিটারস এর ক্ষেত্রে ওইভাবে আমরা করব যে লোয়ার প্রাইস কোনটা। এখানে একটা ভুল আছে স্যার, তখন তো বেশিটা দিয়ে গুণ করে 160 ইনটু 5 হবে স্যার, 160 গুণন 5, এখানে 170 গুণন 5 লেখা আছে, এটা 160 হবে স্যার। এটা 100 মানে বড়টা দিয়ে গুণ করা আছে। জি জি, কিন্তু ফলাফল ঠিকই আছে স্যার, কিন্তু সংখ্যাটা ওখানে ভুল লেখা আছে, এটা 160 হবে। একদম মিনরটা জি স্যার। আর একটু 160 করে নিন, একটু কেটে নিন শীটটা। আচ্ছা, তাহলে এটা 160 হবে, 160 গুণন 5 সমান 800, মানে লোয়ার প্রাইস আমাদের ধরতে হবে। এখানে লাইট মিটারস এর ক্ষেত্রে ওই রকম আমাদের লোয়ার প্রাইস যেটা সেটা ধরে আমরা গুণ করব। এই যে লাইট মিটারস বেবিটার, প্রথমে বেবিটারে হচ্ছে ইউনিট কস্ট আছে 125, এটা আছে 110, তাহলে মার্কেট প্রাইস 110 আছে, 110 দ্বারা গুণ করছি। ঠিক ওই রকম ভাবে এটা আছে 115 আর এটা আছে 135, তাহলে মার্কেট প্রাইস আমরা নেব না, আমরা নিব কোনটা, এই যে লোয়ার প্রাইসটা 115 নিব, তাহলে 115 দ্বারা গুণ করব, গুণ করে এখানে লিখব। জাস্ট এইভাবে আমরা লোয়ার প্রাইসে আমরা ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। এখন বলছে ক্যাটাগরি, এবং ক্যাটাগরি আইটেমে ক্যামেরা ক্যাটাগরি কত ছিল 1700, এবং আমাদের লাইট মিটারস ছিল কত এত, মানে ওই জিনিসটাই শুধু জাস্ট এখানে তুলে দেবো, অন্য কিছু না। আর আমাদের তারপরে বলছে যে টোটাল ইনভেন্টরি কত থাকবে, আমাদের 1700 আর 2500 এটা এবং এটা দুটা যোগ করবো, যোগ করে যেটা হবে সেটা হবে টোটাল ইনভেন্টরি। অর্থাৎ এই অঙ্কটা একবারে একটা ভুয়া একটা অঙ্ক দিয়েছে জাস্ট, যে আমাদের এখানে পরের গুলা যে রিকোয়ারমেন্ট 2 এবং রিকোয়ারমেন্ট 3, এই রিকোয়ারমেন্ট 3 আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট মানে অযথায় দিয়েছে। এখানে বলছে যে প্রথমে বলছে ইনভেন্টরি ক্যাটাগরি, আমাদের পণ্য ক্যাটাগরিতে যদি রাখি তাহলে আমাদের ক্যামেরার পণ্যতে আমাদের কত থাকবে এবং হচ্ছে লাইট মিটারস কত থাকবে সেটা আমাদের দিতে হবে। অর্থাৎ এই মূল্যটা নিয়ে যাব। এখানে আলাদা আলাদা করে দেখাইছি ইন্ডিভিজুয়াল আইটেম, মানে স্বতন্ত্রভাবে এখানে আমরা দেখাইছি, আর এখানে আমরা ক্যামেরা এবং লাইট মিটারস অনুযায়ী দেখাইছি, আমরা ইনভেন্টরি অনুযায়ী দেখাইছি। আর পরেরটা বলছে যে টোটাল কত হবে, তার মানে টোটাল কত হবে এই দুটা যোগ করব, যোগ করে যেটা হবে সেটা। তাহলে কি এখানে আলাদা করে লেখার দরকার আছে ভাইয়া পার্টিকুলারসে? উপরে যেহেতু আমরা দেখিয়েছি, নিচে কি এটা দেখানোর দরকার আছে? এখানে শুধু দেখাবেন 160 ইনটু 5 ক্যামেরা লিখবেন, এত শখ দেখাবেন না, এত শখ দেখানোর দরকার নেই। আপনারা একটু 2 নাম্বার দিয়ে লিখবেন, ক্যামেরা লিখবেন হচ্ছে 1700, লাইট মিটারস লিখবেন এত, পার্টিকুলার এত ঘরমড় দেখাতে হবে না, লিখে আপনি টোটাল লিখবেন। আর টোটাল ইনভেন্টরিতে আপনি অঙ্ক করারছে বোঝা বেশি জটিল, অঙ্কের চেয়ে স্যার প্রশ্ন বোঝা জটিল বেশি। এখন সাজু ভাই বললো 10 নাম্বার অঙ্ক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 10 নাম্বার অঙ্কটা হচ্ছে যে আমাদের ওখানে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা হচ্ছে বি ক্যাটাগরি। ওই 10 নম্বর এটা না, হ্যাঁ এটা। এখন এখানে আমাদের এই যে এটা মূল্য আছে আমাদের ওপেনিং স্টকে, এটা হচ্ছে এপ্রিলের 1 তারিখে অঙ্ক, 72,000 টাকার ওপেনিং স্টক আছে। সে 72,000 টাকা কিভাবে আমাদের দেওয়া আছে, এই দুটা ওপেনিং স্টক দুটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 72,000 টাকায় পাবো, এই টাকায় হয়ে যাবে আমাদের। ঠিক আছে, কিভাবে হয়ে যাবে, আমাদের 2টি ইউনিটের দাম প্রতি ইউনিট 21 টাকা করে, তাহলে 21 গুণন 2 সমান কত, 42,000। আবার বি ইউনিটের 2টি ইউনিটের দাম গুণন 2 সমান কত, 30,000। তাহলে দুটা যোগ করলে কত হচ্ছে,
সেই 72,000 টাকায় হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি এই 72,000টাই আমাদের এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। যে বলা আছে এ মডেলের কার 2 ইউনিট ছিল, প্রতি ইউনিটের দাম হচ্ছে 21,000 টাকা করে। আবার বি ইউনিট আমাদের বি মডেলের কার আমাদের কার বলছে না কি বলছে এখানে? হ্যাঁ কার বলছে। বি মডেলের কার ছিল 2 ইউনিট, আমাদের প্রতি ইউনিট ছিল এত টাকা করে। যখন এটা আমরা গুণ করে যোগ করব তখন 72,000 টাকা হয়ে যাবে। তাহলে আমাদের ওপেনিং স্টকের ভ্যালু কত? 72,000 টাকা, তাই না? আচ্ছা, এখন আমাদের কথা হলো এখানে করতে বলছে কি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলছে। কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলছে কোন পদ্ধতিতে? পদ্ধতি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে বলছে। তা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি করতে বলে তাহলে আমাদের তো অবশ্যই ওই যে ভাবে করতে হবে, শকের মাধ্যমে করতে হবে। তো শকের মাধ্যমে যখন করবেন তখন আপনাদের এরকম একটা পর্যায়ে আসবে যে এরকম ভাবে আমাদের করতে হবে শকের মাধ্যমে। আচ্ছা, যদি এটা এখন আমরা কস্ট অফ গুডস সোল্ড কি নির্ণয় করতে পারবেন এই অঙ্কে? হ্যাঁ, এটা করা যাবে। আচ্ছা, পারপেচুয়াল মেথডে এটা করা যাবে। এখন এখানে বলেছে একটু মুখে মুখে আমরা করি, আপনারা একটু শুধু আমি বলি, আপনার বুঝতে সমস্যা হলে একটু খালি শুনবেন। টাকার পরিমাণ আমি বললাম না, টাকার পরিমাণ গুণ, খালি গুণ বলবো। কত হবে এটা আমার কাছে ক্যালকুলেটরের মধ্যে নেই, আমি বলতে পারতেছি না। আমরা এটার জার্নাল দিব না, এটার জার্নাল দিব না। ওপেনিং ইনভেন্টরির জার্নাল হয় না, বা হয় না বলতে দিতে বললে দিব, না দিতে বললে আমরা দিব না। তাহলে এখানে আমরা আমাদের প্রথমে 2 নাম্বার থেকে ধরবো, কস্ট অফ গুডস সোল্ড পরে আসতেছি। কস্ট অফ গুডস সোল্ড আপনারা নির্ণয় করতে পারবেন, তারপরে আমি 2 নাম্বার থেকে আসতেছি। যে প্রথমে আমরা এপ্রিলের 5 তারিখে জার্নাল দিব। জার্নালটা কেমনে দেব? যে আমাদের এখানে করতে বলছে যে 5 তারিখে পারচেজ করছি 3 ইউনিট পারচেজ করছি, এক আর 18,000 ইচ। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এর মতে আমাদের ক্রয় কি বলে? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে যে আমি যখন ক্রয় করব তখন আমাকে একবারই, ক্রয় যখন করব তখন একবারই আমাকে জার্নাল দেবে, আর যখন বিক্রয় করব তখন হবে 2 বার। তাহলে ক্রয় করলে হবে একবার আর বিক্রয় করলে হবে 2 বার, যেটা আগেও থেকে বলে আসতেছি আমি। তো তাহলে এটা কি করতেছে? ক্রয় করতেছে। তাহলে যদি ক্রয় করে তাহলে এখানে আমরা কি লিখবো? ক্রয় করলেই লিখবো, পারচেস লিখবো না, আমরা লিখবো কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে ডেবিট। আর কি লিখবো? এখানে যেহেতু বলা আছে যে এই যে ডিউরিং এপ্রিল ফলোইং পারচেস এন্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট, চলতি এপ্রিল মাসে পারচেস, নিচের পারচেস এবং সেলস গুলি হয়েছিল অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তাহলে পারচেস যদি বাকিতে হয়ে থাকে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল লিখবো ক্রেডিট। কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই জায়গায় আমরা আগে যে শিখেছি জাবেদা, জার্নাল শিখেছি, পারচেস লিখতাম, মানে ক্রয় ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু এই শর্তটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যখন হবে তখন এর বেলায় পারচেস লেখা যাবে না, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা বুঝতে পেরেছেন? টাকার পরিমাণ হবে 18,000 গুণন 3, 3 8 54,000। এটা কি বুঝতে পেরেছেন এই পারচেজ দ্বারা? বুঝতে পারছি। পিরিয়ডিকে পারচেজ হবে না? হ্যাঁ। এখন বলছে 7 তারিখেরটা বলছে সোল্ড টু কার। সোল্ড টু কার আমরা বিক্রয় করতেছি।
তাহলে বিক্রয় করলে বিক্রয়ের ইয়াটা কি, শর্তটা কি? পারপেচুয়াল ইনভার্টারি সিস্টেমে বিক্রয় শর্ত হচ্ছে দুইটা আমাদেরকে জার্নাল দিতে হবে। একটি হচ্ছে বিক্রয় যখন করবো বাকিতে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর একটা হচ্ছে সেলস ক্রেডিট, আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর একটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মানে পণ্য চলে গেল তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, এখানে প্রথমটা হচ্ছে বিক্রয় মূল্য দিব, এটা হচ্ছে ক্রয় মূল্য দিব। তাহলে বিক্রয় করতেছে কত দেখুন, বি কার বিক্রয় করতেছে 19,200, কয়টি কার? 2টি কার। তাহলে 19,200 গুণন 2 কার সমান 38,400, তাই হচ্ছে না? 38,400 এটা হচ্ছে আমরা এটাতে দিব। আর কস্ট অফ গুডস সোল্ডের বেলায় দিব আমাদের ফিফো মেথডে করতেছি, তার মানে কি কোন মাল আগে বিক্রয় করব, যে মাল আগে কিনা ছিল তার সোল্ড বি কার আমরা বিক্রয় করব। তার বি কার কিনা ছিল কোনটা? এই যে বি কার, এই যে ওপেনিং স্টকে যে বি কার দুটো ছিল এই কারটা বিক্রি করতেছি আমরা। কিন্তু এই এ কার এটাও কিন্তু ওপেনিং স্টকে ছিল, কিন্তু এই 2 ইউনিট কিন্তু বিক্রি করতেছি না। এটা তো হচ্ছে এ মডেলের কার, কিন্তু আমরা বিক্রি করতেছি কোনটা? বি মডেলের কার। তাহলে মূল্য ধরতে হবে ওপেনিং স্টকের বি মডেলেরটা। বুঝতে পেরেছেন? এখন এখানে 15,000 গুণন 2 সমান সমান হবে কস্ট অফ গুডস সোল্ড হবে 30,000। এই কথাটা কি বুঝতে? যদি এখানে এ মডেলে বলা থাকতো, যেমন পরে এই যে সেলস করছে একটি এ মডেলে, তখন এ মডেলের প্রাইস ধরতাম আমরা। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, পেরেছি। আচ্ছা, ঠিক আমাদের পরের সেলগুলোও ঠিক একই রকম ভাবে হবে, যে আমাদের এই 2 কার বিক্রি করে দিলাম, পরে আবার যদি বি কার বিক্রি করে, তখন আমাদের বি কার পারচেস করেছিলাম কখন? বি কার আমরা পারচেস করেছিলাম, দেখুন সাজু ভাই, বি কার পারচেস করেছিলাম এই যে 13 তারিখে। 13 তারিখে পারচেস করলাম, তখন কস্ট অফ গুডস সোল্ড হবে 14,500। 14,500, হ্যাঁ। তখন এখানে 15,000 না, এখানে তখন লিখতাম পরে এন্ট্রিতে 14,500। আর এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল এখানে তখন হতো কি, এখানে হতো তখন বিকার যেহেতু একটা বিক্রি করতেছে, তার মানে 21,000 গুণন 1, 21,000 টাকা হতো। আর এখানে এটা 14,500 হতো। এই অঙ্কটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আপনারা দেখবেন, এখানে যদিও এখানে আমি বলি সলিউশনটা দিয়ে দিলে ভালো হয়। এটা সলিউশন, এটা সলিউশন দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এটা আমি সলিউশনটা করে আপনাদের মেলে পাঠিয়ে দেব। ডেপ্রিসিয়েশনের সাথে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের সাথে এটা দিয়ে দেব আপনাদের। এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কের মধ্যে আপনাদের জার্নালও আছে এবং কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে, তারপর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তার মানে আপনাকে এরকম এক অঙ্কের দ্বারা আপনাদের কতগুলো করে নিচ্ছে, এরকম একটা ছক করে নিচ্ছে, প্লাস এরকম জার্নাল করে নিচ্ছে। এইভাবে আমাদের মোটামুটি অঙ্ক এগুলো দেখতে হবে। এখন এরপর আপনাদের সামনের দিন আমি দেখাইবো হচ্ছে ডিপ্রিসিয়েশনের ক্লাস, এবং এক ক্লাসে আপনাদের মোটামুটি 80% হয়ে যাবে ডিপ্রিসিয়েশন। অত না, অত বেশি না, সবগুলো অঙ্ক একই ধাঁচে, ঠিক এরকমই। আমাদের এই ক্লাসগুলো শেষ করে আপনাদের সময় বেশি দিতে হবে ওয়ার্কশিট এবং হচ্ছে রেশিও অ্যানালাইসিসে। এগুলো দেখবেন পাশাপাশি ওই ওয়ার্কশিট এবং রেশিও ওয়ার্কশিটও একই ধরনেরই, আপনারা একবার 2 দিন ক্লাস নিলে হয়ে যাবে, কিন্তু রেশিও অ্যানালাইসিসটা একটু বেশি বেশি আমাদের করতে হবে, যেহেতু 28 মার্কের অঙ্ক আপনাদের মোটামুটি। এর সাথে যদি আমাদের একটু টিকা বা থিওরিক্যাল কিছু নোট দেওয়া যেত, সেটা মনে হয় আমাদের জন্য ভালো হতো, একটু আগানো যেত। সাজু ভাই, আমি সত্যি সত্যি কথা বলতে আমি শুধু আমি বুঝতে পারছি যে এটা অনেক প্রেশার, এটা তোমার উপর অনেক প্রেশার হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি। আর অঙ্কগুলো এতটাই সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের হয়তো
যারা একটু ইয়া হচ্ছে কিন্তু হয়তো বিরক্ত লাগতেছে, কিন্তু একটু দেখবেন, দেখবেন বিরক্ত ভাবটা কেটে যাবে। একটু তবে মনোযোগ দিয়ে একটা দেখবেন। জিনিস একটা জিনিস রাজ্জাক, আমরা তো আসলে অ্যাকাউন্টিং এর অঙ্ক করছি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই কাগজে কলমে যখন অঙ্ক করতে যাচ্ছি অনেক সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি প্রথমে তো 1 ঘন্টা লাগছে, এখন দেখতে যাচ্ছে যে 40-45 মিনিট লাগতেছে, কোনোভাবেই সময় কমাতে পারতেছি না। এটা এটার এটা 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 সলিউশন এটা কি? আরো কম লাগবে সাজু ভাই, এটা আরো কম লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এটা আরো সময় কম সলিউশন কি? লাগবে। ঘর দাগাইতে দাগাইতে তো সময় ভাইয়া শেষ হয়ে আমারও যাচ্ছে। এই প্রবলেম হচ্ছে, সময় হ্যাঁ, 5টা এটার সমাধান কাভার কি? করা যাবে 3 হ্যাঁ, ঘন্টায় 5টা প্রশ্নের দেখুন আনসার, আপনার এই মানে ঘরগুলা, শর্টকাটে কিভাবে। আপনার যদি এই অঙ্ক তার হুবহু এরপরও আমি বলুন। তারপরেও আমি দেখি যে ওই প্রবেশপত্রই লেখা থাকে কি ক্যালকুলেটর নিয়ে আসবেন না। আমি তো বাসায় বসে ক্যালকুলেটর টিপে অঙ্ক করতেই আমার 30 মিনিট 40 মিনিট লেগে ক্যালকুলেটর, যাচ্ছে। না না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তো, যাবে না? সম্ভবত অ্যাডমিটে আগের গুলোতে যাবে, লেখা ক্যালকুলেটর ছিল ব্যবহার করা ক্যালকুলেটর যাবে। ক্যালকুলেটর ছাড়া তো অ্যাকাউন্টে অঙ্ক আপনি করবেন কেমনে? এটা করা যাবে না। অসম্ভব। ওটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়তো বা নিষেধ করতে পারে। ও মেবি কিন্তু আসলে এখন তো আমরা মুখে যখন শুনতেছি, তুমি যখন আমাদের বুঝাইতেছো বেশ ভালো লাগতেছে, কিন্তু যখন করতে যাচ্ছি, অঙ্কটা যখন লিখতে যাচ্ছি, তখন দেখতেছি বেশ সময় লেগে যাচ্ছে। এই সময় আমাদের কি তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে? না, প্র্যাকটিসের বিকল্প নাই সাজু ভাই, প্র্যাকটিস বারবার করতে হবে। যখন আপনি এই সব জায়গা আপনার হ্যান্ড ফ্রি হয়ে যাবে, যখন দেখতেছেন যে আমি জার্নাল ঘর দেখাবো, আপনার জার্নালে ঘর দেখাতে যদি 5 মিনিট চলে যায় তাহলে সমস্যা। যখন এই জিনিসটা জার্নালে ঘরটার যখন জায়গা যখন আপনার ব্রেনের মধ্যে আসে যাবে, তখন আপনি খালি এই অঙ্কগুলো দেখবেন, অন্য কিছু এখন না। এখন আমি জার্নালের ঘর আমি এখন দ্রুত আগাতে পারতেছি, ঠিক আছে, কিন্তু যখন ওই যে সিঙ্গেল এন্ট্রি গুলো দিতে যাচ্ছি, তখন তো আমি হিসাব করতে পারতেছি না কয়টা সিঙ্গেল এন্ট্রি হবে। এখন ওই হিসাব করতে গেলে তো 5 মিনিট যাচ্ছে, এই জন্য ঘর আগাচ্ছি আর একটা একটা সিরিয়ালে লিখতেছি। এখন এই এন্ট্রি গুলো সাজাতে গিয়ে আমি অঙ্কটা পারতেছি বা অঙ্কটা আমি বুঝে গেছি যে এই অঙ্কটা এইভাবে হবে, কিন্তু এখন মেন মেকানিজম যেটা এই টেবিলটাকে সাজানো, এই জায়গায় গিয়ে আমাদের সময়, আমি দেখতেছি ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে অঙ্ক করতে গিয়ে দেখতেছি সময় যে পরিমাণ এখন লাগতেছে, সেটা আমাদের আচ্ছা জন্য ভয়াবহ। সাজু ভাই, 3টা অঙ্ক করতে 3 সময় শেষ ঘন্টা, হয়ে যাবে। 3 ঘন্টা সময় না, হ্যাঁ, 3 ঘন্টা সময়ের মধ্যে 1.5 ঘন্টার সময় আপনি 9 নম্বর অঙ্কে দিবেন, হ্যাঁ, আর বাদ বাকি 1.5 ঘন্টা আপনি এই অঙ্কগুলোতে দিবেন, অঙ্ক প্লাস থিওরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মনে হয় রেশিও অ্যানালাইসিসে কম সময় লাগবে, তাই না? কম সময় বলতে যে হ্যাঁ, ওটাতে 1.5 ঘন্টা লাগার কথা না, তারপর আমি বললাম। আর বিশেষ করে অঙ্ক ইনকাম স্টেটমেন্ট যেটা দেয় সেটাতে বেশি সময় লাগে। আর রেশিও অ্যানালাইসিসে যদি অঙ্কটা আপনার মানে বোঝার মধ্যে পড়ে, আয়ত্তে থাকে, তাহলে আপনি সহজে করতে পারবেন এবং সময় কম লাগবে। আর অঙ্কটা সূত্রগুলো মুখস্থ থাকলে কমই করা যাবে। মুখস্থ থাকবে ইনশাল্লাহ, কিছু টেকনিক আছে, 2-4 দিন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ মুখস্থ থাকবে। ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আমরা দেখবো, আপনার ব্রেনে থাকবে ইনশাল্লাহ। আপনারা টেনশন করেন না, ওগুলো ব্রেনে থাকবে, কোনো সমস্যা হবে না। এই যে অঙ্কগুলো আপনাদের হাতটা একটু দ্রুত চালাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর এই ইনভেন্টরি চ্যাপ্টারে আর কিছু অঙ্ক আছে, কিন্তু ওগুলার মধ্যে যায় না, এগুলাতে গেলে আবার সমস্যার মধ্যে পড়ে যাবেন, ওগুলো আরো একটু ভেজাল আছে, মানে অত অ্যাডভান্স লেভেলে দিবে না। অ্যাডভান্স না ঠিক, ওটা হচ্ছে একটু জার্নাল টাইপ অঙ্ক, নিড বেসিসের অঙ্ক, তো ওগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই এখন। তো আমার মনে হচ্ছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 10 নাম্বার, এটা দেখবেন। আর এই অঙ্কগুলো দেখবেন, আর সামনের দিন আমরা করব, ডিপ্রিসিয়েশন অঙ্ক করব। আপনারা অবশ্যই সামনের দিন অ্যাটেন্ড থাকবেন, ডিপ্রিসিয়েশন অঙ্ক আমরা করব, এবং ডিপ্রিসিয়েশন শীট আমি রবিবারে 12টার মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো কারো কিছু বলার থাকলে বলতে পারেন। ব্রেক ইভেনের অঙ্কটা এটা কখন, মানে কোন সময় থেকে স্যার এটা হতে পারে স্যার? রুটিনটা আবার দেখা হয় না সেভাবে। ব্রেক ইভেনের? জি স্যার।
ব্রেক ইভেন পয়েন্টের আপনার বুঝে কথাটা ভেঙে আসলো, আরেকবার বলেন তো। মানে ব্রেক ইভেন একটা অঙ্ক আছে না, ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কগুলো, ওটা বলছিলাম যে আসলে স্যার ওটা কি 9 নম্বরের আগে আমরা করব নাকি মানে কখন কি স্যার? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার অঙ্ক যদি কমন পড়ে 9 নাম্বার, তো 9 নাম্বার আগে শুরু করে দিবে। আর যদি ওখানে কোশ্চেনে তো ধারাবাহিকভাবে লিখতে বলে না, তাই না? একই কোশ্চেনের অংশগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে এরকম তো বলা থাকে, কিন্তু আপনি 1 নাম্বারের পর আপনি 10 নাম্বার করলেন, কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু একের ক খ গ এটা ধারাবাহিকভাবে লিখতে হবে, একই জায়গায় লিখতে হবে, তাই না? কিন্তু আপনি একই প্রশ্নের বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে লিখতে হবে, কিন্তু প্রশ্ন আপনি 1 নাম্বার লিখলেন, লেখার পর সবগুলো অ্যান্সার করার পর 10 নাম্বার অ্যান্সার করতে পারবেন, সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি কমন পড়ে তাহলে 10 নাম্বার থেকে শুরু 9 নাম্বার থেকে শুরু করবেন। আর যদি দেখতেছেন 9 নাম্বার একটু আমার আয়ত্তের একটু বাইরে চলে গেছে, তাহলে 9 নাম্বার আপনি বাদ দিয়ে এগুলা আগে শুরু করবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আগে জটিল অঙ্ক যাবেন না, সেটা হচ্ছে জটিল অঙ্ক গেলে সমস্যা। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে ওই যে লেখা থাকে কোশ্চেনে 9 নাম্বারের আনসার বাধ্যতামূলক, হ্যাঁ, দেখা গেল যে আমি 3টা অঙ্ক কিংবা 4টা অঙ্ক 9 নাম্বার ছাড়াই পারলাম, এই সেক্ষেত্রে কি এক্সামিনার পাস করে দিতে পারে? না 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 দিবা না, বাধ্যতামূলক বলেছে, তাহলে বাধ্যতামূলক বাদ দিয়ে আপনার মৌলিক চাহিদা বাদ দিয়ে আপনি অন্য কিছু করলে হবে না তো। ওটা অবশ্যই আমাদের করতে হবে। না 5টা দিতে গেলে তো ওইটা দিতে হবে, কিন্তু আমি 4টা দিলাম, ওইটা বাদ দিয়ে অন্য 4টা দিলাম, পাস হবে না, পাস হবে না। এটাই আমার প্রশ্ন ছিল যে 4টা পারলাম ওইটা পারলাম না, হবে কিনা? না পাস হবে না, পাস করে দিবে না। এবার কি 9 নাম্বারের জন্য শুধু রেশিওই প্র্যাকটিস করব? বস 9 নাম্বারের জন্য এবারে হবে রেশিও এবং হচ্ছে ওয়ার্কশিট। রেশিও এবং ওয়ার্কশিট এই দুইটা করব। ওয়ার্কশিট অনেক অনেক ইজি আছে, সমন্বয়গুলো একটু দেখতে হবে, মানে মোটামুটি 8-10টি সমন্বয় যদি আপনারা একটু মাথায় ধরে রাখতে পারেন, মানে কোনো কথা নাই, আপনার মুখস্থ রাখবেন, বুঝে যদি না বুঝতে পারেন কোনো কথা নাই, এটা থাকলে এটা হবে, এরকম ভাবে করবেন, তারপরে মনে রাখবেন, আপনার মনে রাখলে আপনার হয়ে যাবে। আপনার ওয়ার্কশিট হয়ে যাবে। এবার কি ফাইনাল অ্যাকাউন্ট আছে সম্ভাবনা নাই তাহলে স্যার? মোটামুটি নাই, আমি মানে 1% দেখতেছি না, তারপরেও ওয়ার্কশিট ফাইনাল অ্যাকাউন্টের একটু প্রিপারেশন নিয়ে রাখছিলাম। না 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 না, ফাইনাল অ্যাকাউন্ট ওরকম সম্ভাবনা নেই, তারপরে ওয়ার্কশিট করব, ওয়ার্কশিট করলে আপনার ফাইনাল অ্যাকাউন্ট মানে করা হয়ে যাবে। ওয়ার্কশিট করলে আপনার ফাইনাল অ্যাকাউন্টের একটা ধারণা পাবেন, মানে আমি ওয়ার্কশিট করব আবার পাশে একটা ফাইনাল অ্যাকাউন্ট করে দিব, মানে আপনারা মানে পাশাপাশি একই জিনিসই, ওটা মানে একই জিনিস না ঠিক, মানে ওই আইটেম গুলাই ওইভাবে স্থানান্তর করতে হবে, শুধু কি হবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন। মানে ওর জন্য আলাদা আমরা সময় দেব না, ওই ওয়ার্কশিট করার মাঝে ওটা দেখবো আমরা ফাইনাল অ্যাকাউন্ট, তবে ফাইনাল অ্যাকাউন্ট দিবে না, আমার মনে হচ্ছে ওয়ার্কশিট দিবে। কোশ্চেন অ্যানসার করতে হবে কয়টা, মানে শুধু মানে র কোশ্চেন ম্যাথের পাশাপাশি? ম্যাথের পাশাপাশি তো আপনারা ম্যাথ ইনশাল্লাহ কমন পাবেন, এই যে চ্যাপ্টার থেকে করলাম এটা থেকে একটা কোন পাবেন, জার্নাল থেকে একটা কোন পাবেন, বিইপি থেকে একটা কোন পাবেন, তার মধ্যে আরেকটি ইয়ে আছে কি বলে ভুলে গেলাম, ডিপ্রিসিয়েশন একটা অঙ্ক আছে, ডিপ্রিসিয়েশন অঙ্কগুলো এবার তো ভাইয়া জার্নাল লেজার বাদ দিয়ে সবগুলোই আসছে, কিন্তু পরীক্ষা যে গত অক্টোবরে হয়েছে। হ্যাঁ, অঙ্কগুলো সবই আপনাদের মানে মনে হবে এটা যে সবই পারবো, কিন্তু করতে পারবেন কিনা এটা আমার মানে মানে ইয়ে হচ্ছে না, যে অঙ্কগুলো দেখে মনে হবে সবই পারবো আমি, এরকম মনে হবে আপনাদের। এখন আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যাই হোক, ফাইনাল অ্যাকাউন্ট ওটা মানে ওভাবে মাথায় রাখেন না, কিন্তু একবারে যে আমরা ছেড়ে দেবো তাও না, আমরা দেখাবো ফাইনাল অ্যাকাউন্ট, কিন্তু ওয়ার্কশিট মনে হয় আপনাদের এবারে দেওয়ার সম্ভাবনা খুব বেশি।
তো হোক, সামনে রবিবারে আমরা ইনশাআল্লাহ ডিপ্রিসিয়েশন দেখব। লাস্ট টাইমও তো ওয়ার্কশিট দিছিল। কবে ওয়ার্কশিট দিছিল বস? লাস্ট কোশ্চেনটা ওয়ার্কশিট ছিল না? না 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 না, লাস্ট কোশ্চেন ফাইনাল অ্যাকাউন্ট। লাস্ট কোশ্চেনটা ছিল ফাইনাল অ্যাকাউন্ট। ওয়ার্কশিট একটা পার্ট মনে হয় ছিল, ফাইনাল অ্যাকাউন্ট 9 নাম্বার ছিল না, বাট অন্য ইসে মনে হয় ছিল। আমি একটু দেখতেছি কোশ্চেনটা দাঁড়ান। না 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 9 নাম্বার ছিল বস, ওর 9 নাম্বার ছিল ভাই। এখানে মাল্টিপল ইনকাম স্টেট দিছি, ইনকাম স্টেটমেন্ট দিছি। ওইটাই ফাইনাল অ্যাকাউন্ট, মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ক্লোজিং এন্ট্রিজ, বোধ অফ বিশিষ্ট ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট মানে শ্রেণীবিন্যাসকৃত উদ্বৃত্ত পত্র। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম।